যার সময় অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দিবেন। কোনো এক্সকিউজ শুনতে চাই না আমি। সুজন, অ্যাসাইনমেন্ট না দিলে কিন্তু সার্টিফিকেট পাবেন না। সুজন, সুজন। হানিফ। স্যার আমার কমপ্লিট হয়ে গেছে, এখনই আমি দিব স্যার ক্লাস শেষে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিবেন। মারুফ, মারুফ। সাইফুজ্জামান শামীম, সাইফুজ্জামান শামীম। বিমল, বিমল, বিমল। আতিক, আতিক। জি স্যার এটা আমি অফিসিয়ালি এর কারণে মানে করে রাখছি, কিন্তু সাবমিট করতে ক্লাস শেষে দিয়ে দিব। 4 এবং 5 দুইটা বাকি। দুইটাই স্যার, দুইটাই। হ্যাঁ দুইটা দিবেন। নুরুল আমিন। আসসালামু আলাইকুম স্যার। জি বলেন। স্যার অর্ধেক পর্যন্ত শেষ করলাম, আমার একটু সময় লাগতেছে, তো করে আমি আজকের মধ্যে ইনশাল্লাহ জমা দিয়ে দেব। আমার শুধু শেষেরটাই বাকি, আজকেরটাই বাকি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। মুস্তাক। আসসালামু আলাইকুম স্যার। জি আপনার কি সমস্যা? স্যার আমি আগামীকাল দেব ইনশাআল্লাহ। আমি একটু জব করি তো স্যার, আসলে সময় বাকিটা কষ্ট হয়ে যায়। মুস্তাক। আর আমার 4 নাম্বার স্যার, আমার 4 নাম্বারটা আবার আমি রিসাবমিট করছি, তো কাইন্ডলি একটু পুনর্বিবেচনা করবেন স্যার। আচ্ছা দেখবো, ঠিক আছে। সাইফুল, সাইফুল। তাহারিমা। জিহাদুর রহমান, জিহাদুর রহমান, জিহাদুর রহমান। জ্যাকলিন। প্রভুদান। 5 নাম্বারটা বাকি আছে, আগামীকাল দিতে চেষ্টা করব। সৈকত হুসাইন। ভাই আমারটা ওই যে 3 নাম্বারটা মিসিং ছিল, আমি 9 তারিখে 3 নাম্বারটা দিয়েছি, কাইন্ডলি যদি একটু। আচ্ছা দেখবনি। টুম্পা, টুম্পা। কামরুল। আমি এখানে বাইরে অনেক সাউন্ড আমি এসএমএস ফাইলটা আজকে জমা দিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। কামরুজ্জামান, বদরুজ্জামান, বদরুজ্জামান। নাসিমুল গনি, নূর আলম, রাজু মুখার্জি, আফতাব। Creating a website can be complex. Choose hosting. জি আপনার কি অবস্থা বলেন? আমি একটু যে অফিসের কাজে একটু দিয়েছিলাম, তো আমি একটা কমপ্লিট করতে একটা সাবমিট করতে আর একটা সাবমিট করতে পারিনি। তার মধ্যে তো ইয়ে ক্লাস হয়ে গেল। আমি আশা করি নেক্সট ক্লাসে আমাকে অন্যরকম করে দিতে হবে। আসসালামু আলাইকুম স্যার। শাখাওয়াত হোসেন বলছিলাম। নামটা একটু কাজ করে দিও। রাজীব মুখার্জি। জি 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 সাকওয়াত ভাই বলেন। যে সামান্য একটা রিকোয়ারমেন্ট বাকি ছিল তো লাস্টে, অফিসের ব্যস্ততার জন্য করতে পারিনি স্যার। পাঠিয়ে দিব স্যার আজকে শেষ করে পাঠিয়ে দিব। অতটুকু পাঠিয়ে দিবেন, পরে শুধু ওই ফোল্ডারে আপলোড করলেই হবে, আপনারা কিছু করতে হবে না। আচ্ছা আমরা শুরু করব আজকে। আসসালামু আলাইকুম স্যার। স্যার 47 নম্বর মাসুদ না স্যার। স্যার 3 অ্যাসাইনমেন্টে স্যার কোনো মার্ক শো করতেছে না আমার স্যার। 4টাতে 4 নাম্বারটাতে দেওয়া স্যার, 3 নাম্বারটা ফাঁকা দেখতে পাচ্ছি। জি আবার বলেন, জি আবার বলেন।
স্যার 47 নাম্বার স্যার মাসুদ রানা। আমার হচ্ছে 3 নাম্বার অ্যাসাইনমেন্টে স্যার মার্কটা দেখতে পাচ্ছি না, মানে ফাঁকা দেখতে পাচ্ছি। 4 নাম্বারটাতে আবার দেখতে পাচ্ছি স্যার। আচ্ছা 3 নাম্বারটা ফাঁকা দেখতে পাচ্ছি স্যার, ঠিক আছে। আচ্ছা এটা চেক করে আপনাদের অনেকেই পরে জমা দিয়েছেন, এগুলো চেক করে সবগুলো মার্ক দিয়ে দিন। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আপনাদেরকে যে 5টা ক্লাস অলরেডি আমি নিয়েছি, 5টা ক্লাসের মধ্যে মেজর কোনো প্রবলেম ফেস করেছেন কিনা? একজন ইম্পোর্ট করতে সমস্যা ফেস করছেন, এটা আসলে আপনি একটা কাজ করতে পারেন, অ্যানাদার আরো একটা কোম্পানি খুলে ওইটাতে ট্রাই করে দেখেন তো ওইটাতে ইম্পোর্ট নেয় কিনা। আপনার কিছু কিছু সময় কিছু কোম্পানিতে এরকম প্রবলেম দেখা দেয়, এটা আপনার যে আজকেই প্রথম তা না, এরকম সমস্যা এর আগেও মানে 2-1 স্টুডেন্টের হয়েছে, পরে আবার ঠিক হয়ে যায়। আপনি একটু আরেকটা কোম্পানি খুলে একটু ট্রাই করে দেখেন। আচ্ছা আজকে আমরা ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ করব, ঠিক আছে? আর আমাদের আমরা লাস্ট ক্লাসে করেছিলাম জার্নাল ইম্পোর্ট করেছিলাম, ব্যাংক লোন, ফিক্সড অ্যাসেট, সিঙ্গেল টাইম, উইকলি টাইম শিট, এমপ্লয়ি অ্যাড, কাস্টমার, স্টক, পেরাম, ক্রেডিট কার্ড। আমরা আজকে ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে ক্লাস করব। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যাংক এবং ক্রেডিট কার্ড এই দুইটার কাজ আমরা আজকে করব। সো আমি প্রথমেই আপনাদের কুইকবুকসে লগ ইন করি, তারপরে আমরা কি করব সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কুইকবুকসে লগ ইন করি। প্রথমে আমরা কুইকবুকসে লগ ইন করলাম, এরপরে আমাদেরকে ধরেন ক্লায়েন্ট এই কোম্পানিতে কাজ করার জন্য আমাদেরকে কিছু স্টেটমেন্ট দিবে, বলবে যে তুমি আমার বুকসে এই স্টেটমেন্টগুলো আপডেট করে দিবা, ঠিক আছে? তো এখন আমরা আমাদের যে ফাইল সেখানে আমরা চলে যাব। সেখান থেকে আমরা কিভাবে শুরু করব এই জিনিসগুলো একটু আমরা খেয়াল করি। দেখেন এখানে আমাদেরকে কিছু পিডিএফ স্টেটমেন্ট দেওয়া হলো। এখানে পিডিএফ স্টেটমেন্টের মধ্যে আমরা যদি একটু খেয়াল করি যে এখানে আমাদের ব্যাংক অফ আমেরিকা এবং ওয়েলস ফার্গো দুইটা ব্যাংক এখানে দেওয়া আছে। দুইটা ব্যাংকের স্টেটমেন্ট আমরা এখানে রিকনসিলিয়েশন করব, ঠিক আছে? ভালো করে খেয়াল করবেন, বুঝবেন, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আচ্ছা আমরা রিকনসিলিয়েশন করার আগে আমাদের এখানে একটা রিকনসিলিয়েশন রিলেটেড কিছু প্রপার গাইডলাইন রয়েছে। আমি একটু এই গাইডলাইন সম্পর্কে আপনাদেরকে একটু ব্রিফ করি। নর্মালি আমরা এখান থেকে শুরু করব, খেয়াল করেন। ফার্স্ট অফ অল আপনারা স্ক্রিনশট আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে হোয়াট ইজ ব্যাংক রিকনসিলিয়েশন, মানে ব্যাংক রিকনসিলিয়েশন কি, হাউ টু জেনারেট ব্যাংক রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন কিভাবে জেনারেট করবেন। এখানে খেয়াল করে দেখেন, ব্যাংক রিকনসিলিয়েশন স্টেটমেন্ট এনশিওর পেমেন্ট হ্যাভ বিন proceed and cash collection have been deposited into the bank. The reconciliation statement help identify difference between the bank balance and bank balance in order to process necessary adjustment or correction. মানে এর অর্থ হচ্ছে ধরেন আপনার কোম্পানির নাম হচ্ছে সুপার কেয়ার ফার্মেসি। সুপার কেয়ার ফার্মেসির একজন অ্যাকাউন্টেন্ট আছে, ঠিক আছে?
তিনি তার যত ধরনের সুপার কেয়ার ফার্মেসি ব্যাংকে ট্রানজাকশন করবে সমস্ত ট্রানজাকশন করার জন্য সে ওয়েলস ফার্গো নামক একটা ব্যাংকে অ্যাকাউন্ট খুলেছে। এখন অ্যাকাউন্টেন্টের কাজ হচ্ছে ম্যানুয়ালি তার ব্যাংক বুকটা মেনটেন করা, আর ব্যাংকের কাজ হচ্ছে স্টেটমেন্ট মেনটেন করা। ধরেন সুপার কেয়ার ফার্মেসি যখন চেক দিচ্ছে, চেকটা ব্যাংকে জমা দেওয়া হচ্ছে, ব্যাংক জমা নিচ্ছে, আবার পেমেন্ট করা হলে ব্যাংক থেকে পেমেন্ট চলে যাচ্ছে, এটার জন্য ব্যাংকে একটা ট্রানজাকশন হচ্ছে। সো ব্যাংকের মতো করে রিপোর্ট প্রোভাইড করবে এবং আপনার অ্যাকাউন্টেন্ট আপনার যেই কাজগুলো হবে সেটার উপর ভিত্তি করে সে একটা ব্যাংক বুক মেনটেন করবে। এখন এন্ড অফ দ্য মান্থ অথবা এন্ড অফ দ্য ডে ব্যাংক বুক মানে আপনার যিনি অ্যাকাউন্টেন্ট ব্যাংক বুক মেনটেন করছেন ওনার বুক আর হচ্ছে ব্যাংক যেটা মেনটেন করছে সেটাকে বলা হয় ব্যাংক স্টেটমেন্ট। এই দুইটা ব্যালেন্স যদি আমরা একটা স্পেসিফিক ডেট দিয়ে রিপোর্ট রান করতে চাই তাহলে দুইটার ব্যালেন্স সমান হওয়ার কথা। ক্ষেত্র বিশেষে দেখা যায় সমান হয় না। সমান করাকেই হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী বলা হয়ে থাকে। এখন কি কি কারণে আপনার গরমিল হইতে পারে? প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু বেসিক রিজন থাকবে। সেই রিজনগুলোর মধ্যে এখানে আউটস্ট্যান্ডিং চেকটা হবে আউটস্ট্যান্ডিং, মানে আপনি চেক ইস্যু করছেন কিন্তু ক্লায়েন্ট মানে আপনার সাপ্লায়ার আপনার এখনো চেকটা ব্যাংকে উপস্থাপন করেনি, তাহলে গরমিল হতে পারে। ব্যাংক চার্জ কেটেছে এটার জন্য হতে পারে, ব্যাংক চেক প্রিন্ট করার কারণে হতে পারে, আপনার সরাসরি থার্ড পার্টি কোনো ব্যক্তি যদি ব্যাংকে চেক জমা দেয় সেই ক্ষেত্রে হতে পারে, চেক ডিজনার হলে হতে পারে এবং ইন্টারেস্ট পেমেন্ট করলে হতে পারে। এই কয়েকটা হচ্ছে মেজর কারণ। এর বাহিরেও স্পেসিফিক কোনো কারণ থাকতে পারে, সেটা আমরা ট্রানজাকশন করার পরে খুঁজে বের করব। এই হচ্ছে মোটামুটি ব্যাংক রিকনসিলিয়েশন এবং ব্যাংক রিকনসিলিয়েশন কি কি কারণে গরমিল হতে পারে। এইবার আসেন আমাদেরকে ব্যাংক রিকনসিলিয়েশনের যে কাজগুলো আমরা করব। দেখেন এখানে আমাদের ব্যাংক রিকনসিলিয়েশন রিলেটেড যে কাজগুলো হবে সেই কাজগুলো হচ্ছে আমাদেরকে ক্লায়েন্ট পিডিএফ স্টেটমেন্ট দিতে পারে বা সিএসবিও দিতে পারে। সিএসবি দিলে কনভার্ট করার কোনো প্রয়োজন হচ্ছে না, কিন্তু যদি পিডিএফ দেয় তাহলে আমাদেরকে সিএসবি তে কনভার্ট করতে হবে, এটা একটা ইস্যু। আর একটা হচ্ছে ট্রানজাকশন ক্যাটাগরি করতে হবে এবং রিকনসিলিয়েশন করতে হবে। এই তিনটা হচ্ছে রিকোয়ারমেন্ট। কোনো কোনো সময় এই তিনটা রিকোয়ারমেন্ট একসাথে আসে, কোনো কোনো সময় আলাদা আলাদা করে দেওয়া হয়। এখন এই তিনটা রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য আমার একটা আপনার হচ্ছে গাইডলাইন প্রয়োজন। আমি শুরুটা করব কিভাবে? শুরু করব হচ্ছে এখানে ধরেন আমার চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এখানে ধরেন আমার ওপেনিং ব্যালেন্স অ্যাড করা, যদি না থাকে এরপরে ধরেন পিডিএফ থাকলে সেটাকে সিএসবি তে কনভার্ট করা এবং সিএসবি ফাইলটা আমরা ব্যাংক ফিডে আপলোড করব এবং ক্যাটাগরি বা ক্লিন আপ ক্যাচ আপ করবো, আমরা ট্রানজাকশন ক্যাটাগরি করবো এবং হচ্ছে রিকনসিলিয়েশন রান করবো। এই হচ্ছে 6টা স্টেপ। 6টা স্টেপের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে মোটামুটি 1 নাম্বার এবং 2 নাম্বার ফিল আপ করাই থাকে, ঠিক আছে? যদি না থাকে আমরা করব। এটা গেল আমাদের প্রসেস যে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন কিভাবে করতে চাই। ভাইয়া অনেকে জয়েন করতে পারতেছে না, বলছে জয়েন রিকোয়েস্ট দিয়েছে। তাহলে দেখেন এটা হচ্ছে আমাদের প্রসেস। এখন আমরা রিকনসিলিয়েশন করার জন্য আমাদের কিছু স্টেটমেন্ট আমাদেরকে দেখাইতে হবে। আমি আপনাদেরকে এই ব্যাংক অফ আমেরিকা এবং ওয়েলস ফার্গো দুইটার স্টেটমেন্টই আমি প্রোভাইড করব। আমি যদি ওয়েলস ফার্গোতে গিয়ে ধরেন আমি যে কোনো একটা মাসের স্টেটমেন্টটা ওপেন করলাম,
একটা জিনিস মনে রাখবেন যে প্রতিটা ব্যাংকের স্টেটমেন্টের স্ট্রাকচার একরকম না, এক একটা ব্যাংকের স্ট্রাকচার এক এক রকম। সো আমি যদি ওয়েলস ফার্গোর কোনো ব্যাংক স্টেটমেন্ট নেই, তাহলে কোম্পানি বা ক্লায়েন্ট যেটাই হোক স্টেটমেন্টটা এরকমই শো করবে, একদম যেভাবে দেখতে পাচ্ছেন ঠিক এরকমই শো করবে। ঠিক আছে, একটু পরে আমি ব্যাংক অফ আমেরিকা ওইটার মানে স্টেটমেন্টটা দেখতে কেমন সেটাও দেখাবো। সো আপাতত আমরা এই যেটা দেখতে পাচ্ছেন যে ওয়েলস ফার্গো, এটাকে আমরা প্রথমে রিকনসিলেশন করার চেষ্টা করব। সো রিকনসিলেশন হচ্ছে আমাদের একেবারেই মেইন পার্ট, কিন্তু তার আগে অনেক অ্যাক্টিভিটি আছে। আমরা প্রসেস তো অবশ্যই এটা মনে রাখবেন যে যখন যে কোনো ক্লায়েন্ট আপনাকে রিকনসিলেশনের কাজ করতে দিক না কেন, আপনি এই প্রসেসটা ফলো করবেন। সো আমরা ব্যাংক চার্ট অফ অ্যাকাউন্টে যাব, ব্যাংক অ্যাকাউন্ট দেখব। তার আগে স্টেটমেন্টগুলো একটু আমাদের পড়তে হবে বা পড়া জানতে হবে। এখানে দেখেন স্টেটমেন্টের অনেক কিছু লেখা থাকবে, বাট সবকিছু আমার জানার দরকার নেই। অ্যাজ এ বুককিপার হিসেবে আমার সবকিছু জানার দরকার নেই। আমরা যেটা জানবো সেটা হচ্ছে অ্যাক্টিভিটি সামারিতে যাব আর হচ্ছে ট্রানজ্যাকশন হিস্টোরিতে যাব। অ্যাক্টিভিটি সামারিতে 4টা জিনিস আপনি পাবেন। ওই ব্যাংকের ওপেনিং ব্যালেন্স কত ছিল, ওই ব্যাংকের ক্রেডিট বা ডিপোজিট কত, ওই ব্যাংকের পেমেন্ট বা উইথড্র কত, এবং ওই ব্যাংকের এন্ডিং ব্যালেন্স কত। 4টা জিনিস প্রথমে আপনি খেয়াল করবেন। এখানে দেখেন বিগিনিং ব্যালেন্স, এটা আরো কিছু নামে থাকতে পারে, ওপেনিং ব্যালেন্স, বিগিনিং ব্যালেন্স, প্রিভিয়াস ব্যালেন্স, এই নামগুলো একই জিনিস, একই অর্থে ব্যবহার করা হয়ে থাকে। এন্ডিং ব্যালেন্স, ক্লোজিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স এবং নিউ ব্যালেন্স লিখে রাখবেন। এই 3টা নামের যে কোনো একটা থাকলেই বুঝবেন এটা ক্লোজিং ব্যালেন্স। টোটাল ডিপোজিট 2000, টোটাল উইথড্র 2645। এখন এই 2000 এবং 2645 এই দুইটা সিঙ্গেল ট্রানজাকশন হতে পারে, মাল্টিপল ট্রানজাকশন মিলে যোগ করলে যেটা হয় সেটাও হতে পারে। এরপর আসলে আমরা উপরে সামারিটা যেটা দেখলাম ওইটারই বিবরণ নিচে দেওয়া আছে। এখানে খেয়াল করে দেখেন ট্রানজ্যাকশন হিস্টোরি, প্রথমে ডেট দেওয়া আছে, চেক নাম্বার দেওয়া আছে। ঘন্টার আওয়াজ হচ্ছে কোথা থেকে? হ্যাঁ, ঘন্টার আওয়াজ হচ্ছে। ঘন্টার আওয়াজ শুনতে পাচ্ছেন? বেল বেল বাজছে মনে হয়, যে ওই বাইরে মনে হয় রিকশা বেল বাজাচ্ছে। আচ্ছা, বেল বাজাচ্ছে না, এটা মনে হচ্ছে ছোট কোনো বাচ্চা বাটি দিয়ে মারামারি করতেছে। আচ্ছা, আমরা দেখি স্টপ করার চেষ্টা করতেছি। এখন শোনা যাচ্ছে? না, এখন শুনতে পাচ্ছেন, এখন ঠিক আছে। ওকে, এবার দেখেন এখানে আছে ডিপোজিট, এখানে দেখেন পেমেন্ট, আর এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। আমাদের যেটা দরকার এটার মধ্যে এটা আপাতত দরকার নাই, এটা আমাদের লাগবে না। লাগবে কোনটা? ডেট লাগবে, ডেসক্রিপশন লাগবে, ডিপোজিট এবং পেমেন্ট। এই যে 4টা টিক চিহ্ন দিয়েছি, এই 4টা কলামের ইনফরমেশন আমার লাগবে। এইগুলো নিয়েই আমি কাজ করব। দেখেন এখানে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমার এই যে ডিটেলস দেখতে পাচ্ছেন, এই যে টোটাল ডিপোজিট 2000, টোটাল পেমেন্ট 2600, ঠিক আছে? তাহলে টোটাল আমরা যদি একটু ইয়েতে যাই, পিডিএফ স্টেটমেন্টের উপরে যাই, সামারিতে যাই, টোটাল ডিপোজিট 2000, টোটাল উইথড্র 2600, কিন্তু এখানে ছিল সামারি আর এখানে আছে ডিটেলস। আমার ডিটেলসটাই লাগবে। সো এখন আমি বলার পরে আপনাদেরকে কোশ্চেন করব, উত্তর দিতে হবে যে আমরা যখন কোন একটা পিডিএফ স্টেটমেন্ট পাবো তখন প্রথমে আমরা সামারিটা নিব, সামারি থেকে ওপেনিং ব্যালেন্সটা
নিব এবং ক্লোজিংটাও নিব, প্লাস ডিপোজিট পেমেন্টের ডিটেলসটা আমরা এখানে পাবো। সো সামারির নিচে ডিটেলসটা আমরা এখান থেকে দেখতে পাবো, এই ডিটেলসগুলো নিয়ে আমরা মূলত কাজ করব। তাহলে ওপেনিংটা শুরুতেই ঠিক করে নিব যে আমার এই যে গাইডলাইন, যে ব্যাংক অ্যাকাউন্ট চার্ট অফ অ্যাকাউন্টে আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিনা। ঠিক আছে, এখন ব্যাংকের নাম ওয়েলস ফার্গো, এটা হচ্ছে আমার ওয়েলস ফার্গো, এই যে ওয়েলস ফার্গো ব্যাংক। এই ব্যাংক আমার কুইক বুকসের চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা ওইটা আমরা আগে খেয়াল করব। এইবার আসেন আমরা কুইক বুকসে চলে যাই। এটা হচ্ছে আমাদের কুইক বুকস। এখানে আমরা চার্ট অফ অ্যাকাউন্ট চেক করব কোথায় গিয়ে, ট্রানজ্যাকশনে গিয়ে চেক করব। এরপরে আসেন এখানে এসে আমরা দেখতে পাচ্ছি ওয়েলস ফার্গো নামে একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে। ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে আমাদের এই ওয়েলস ফার্গোর অ্যাকাউন্ট আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে আছে। 2 নম্বরে বলা হচ্ছে ওপেনিং ব্যালেন্স প্রোভাইডেড অর নট। ওপেনিং ব্যালেন্স এখানে দেওয়া আছে কত, খেয়াল করবেন। ওপেনিং ব্যালেন্স ফিক্সিং করার প্রথম কাজ, ওপেনিং ব্যালেন্স আমরা যাই, এখানে দেখেন ওপেনিং ব্যালেন্সে কি আছে 1767.65 এবং জুন মাসের 1 তারিখ। তাহলে আমরা এখানে এসে প্রথমে এই অ্যাকাউন্ট হিস্টোরিতে যাব। অ্যাকাউন্ট হিস্টোরিতে যাওয়ার পরে এখানে খেয়াল করে দেখেন একদম নিচে চলে যাব। এখানে দেখেন আমাদের ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, মানে এটা কত দেওয়া আছে দেখেন 250। এই যে 1/1/2021-এ 250 ওপেনিং ব্যালেন্স দেওয়া আছে, কিন্তু আমার এখানে আছে কত, খেয়াল করবেন আমার এখানে আছে 1767.65। ভালো করে বুঝবেন। তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে আমার 250, বাট এখানে আছে 1765। তাহলে প্রথম যে কাজ, এই ওপেনিং ব্যালেন্স আমাকে ফিক্সিং করতে হবে, মানে এই ওপেনিং ব্যালেন্স আগে ঠিক করতে হবে। আমরা চলে আসবো এখানে, এখানে এসে ওপেনিং ব্যালেন্সটা এখানে আমরা পেস্ট করব এবং ওপেনিং ব্যালেন্সের ডেটও দেওয়া আছে 6/1। এখানে আমরা লিখব 6/1। খেয়াল করবেন আমি আগে অনেক ভুল করছি, এখন আমাকে এটা সংশোধন করতে হবে। ঠিক আছে, এবার আসেন 7 ক্লোজ করব, খেয়াল করেন 7 ক্লোজ। এবার দেখেন আমার ওপেনিং ব্যালেন্স কিন্তু 1767.65 হয়ে গেছে এবং আমি এটাকে ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে দেখেন, ডুপ্লিকেট করে আমি রিকনসিলেশনে যাব। দেখেন এই যে রিকনসাইলে গিয়ে আমি চেক করে দেখব যে আমার এই ব্যাংকের ওপেনিং এখানে কত শো করে। দেখেন এই হচ্ছে আমার ওয়েলস ফার্গো এবং 1767.65 এটা আমার ওপেনিং ব্যালেন্স শো করছে, খেয়াল করবেন। এইবার আসেন আমাদের গাইডলাইন যেটা বলে যে আমি চার্ট অফ অ্যাকাউন্ট চেক করলাম, ব্যাংক অ্যাকাউন্ট আছে, ওপেনিং ব্যালেন্স চেক করলাম, ভুল ছিল এটা আমি ঠিক করলাম। এরপরে আসেন পিডিএফ টু সিএসভি ফাইল কনভার্সন। পিডিএফ টু সিএসভি, এই হচ্ছে আমার পিডিএফ, এটাকে আমাকে এখন সিএসভি তে কনভার্ট করতে হবে। এটা দেখেন আমরা কনভার্ট কিভাবে করি। আমরা কনভার্ট করার জন্য অনেক, মানে মার্কেটে আমাদের অনেক ফ্রি অ্যাপস রয়েছে। ঠিক আছে, এর মধ্যে এই যে ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার, এটা মোটামুটি ভালো কাজ করে। আপনারা কিভাবে এটাকে খুঁজে বের করতে পারবেন, ব্যাংক স্টেটমেন্ট কনভার্টার। আরো একটা কনভার্টার আছে, আমি আপনাকে দেখাবো। ধরেন এটা একটা কনভার্টার,
এটা ভালো। আচ্ছা, এরকম যদি আসে, এরকম অনেক সময় আসবে, এটাতে বেশি করা যায় না, এরকম ভাবে ঝামেলা করে। তখন আমরা যেটা করব, দেখি অ্যাকুরেটলি ব্যাংক স্টেট, এখানে যাব, এখানে গিয়ে এরকম একটা পেজ পাবো। এখানে এসে ক্লিক হেয়ার টু কনভার্ট এ পিডিএফ, এখানে গিয়ে আমরা ব্যাংক স্টেটমেন্টটাকে আমরা খুঁজে বের করব কোথায় আমাদের ওই স্টেটমেন্টটা রয়েছে। দেখেন, তাহলে আমরা পিডিএফ এ চলে যাব। পিডিএফ দেখেন, আমি বলছি জুন মাস, এটাই করব। ওপেন করে আপলোড দিব। আপলোড দিলে যেটা আমাদের আপলোড হয়ে গেছে, এরপরে দেখেন কনভার্ট হবে। কনভার্ট করলে দেখেন এই যে আমার মূলত লাগবে ডেট, ডেসক্রিপশন, উইথড্র এবং এন্ডিং ব্যালেন্স যদিও লাগবে না, এটা পরে চেঞ্জ করব। এখন এটাকে আমরা কি করব, এই যে ডাউনলোড করব। দেখেন ডাউনলোড করলে আমার এটা ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমার যেটা লাগবে সেটা হচ্ছে, দেখেন এটা গেল হচ্ছে আমার ডেট, চেক নাম্বার আমার লাগবে না, ডেসক্রিপশন লাগবে, ডেবিট টাকা লাগবে, ক্রেডিট টাকা লাগবে, এন্ডিং ব্যালেন্স আমার দরকার নেই, এটা আমি ডিলিট করে দেব। তার মানে আমার ফরম্যাট হচ্ছে এটা, ডেট, ডেসক্রিপশন, ডিপোজিট এবং পেমেন্ট। এইবার আসেন, আমি এই সবগুলো পেমেন্ট যদি আমি সাম করি কত হয়, 2645.24। এখানে আমার কত আছে, 2645. এই যে 2645.24 বা 2645.24, আর এটা একটাই আছে, এটাকে আপনারা কিছু করার দরকার নাই। এখন ডেট ফরম্যাট, এই ডেট ফরম্যাটটাকে আমরা রাইট বাটনে ক্লিক করে আমরা ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলে গিয়ে আমরা এখানে লিখব ডেট, এরপরে এখানে আমাদের ফরম্যাট দিতে হবে হচ্ছে মাস, ডেট, এরপরে হচ্ছে ইয়ার। এরপরে আসলে এটাকে আমরা ওকে দিলে আমার এখানে সবগুলো শো করবে। এরপরে আমার হচ্ছে 2021 হওয়ার কথা, কিন্তু হয়ে গেছে 2024। কন্ট্রোল এফ দিয়ে আমি 2024 পরিবর্তে 2021 করতে চাই। এখানে যদি আমার অনেক ট্রানজ্যাকশন থাকে, সবই আমি এইভাবে এটাকে রিপ্লেস করে রিপ্লেস অল দিয়ে দিলে আমার যেখানে 2024 ছিল সব 2021 হয়ে গেল, কারণ আমাকে 2021ই করতে হবে, 2021 সালের স্টেটমেন্ট। এইবার আসেন, খেয়াল করেন, এইবার আসেন আমাদের মোটামুটি ফরম্যাটিংটা হয়ে গেল। ফরম্যাটিং হয়ে গেলে আমরা এটাকে সেভ দিলাম। খেয়াল করেন তো, আমরা এখানে কি বলছি, পিডিএফ থেকে সিএসভি কনভার্ট করা। সো কনভার্সন আমার হয়ে গেল। আমরা অনেক সময় এই অ্যামাউন্টের কলাম দুইটা ব্যবহার না করে একটা করতে পারি। আচ্ছা, সবাইকে আমার কথা শুনতে পাচ্ছেন? আমি কিন্তু একদম স্লো যাচ্ছি, একদম আস্তে আস্তে যাচ্ছি, কারণ রিকনসিলিয়েশনটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখানে আমাদের সবকিছু ভালো মতো বুঝতে হবে। আপনাদের কারো বুঝতে অসুবিধা হইলে আমি সুযোগ দিব, ঠিক আছে, কোশ্চেন করার জন্য, কিন্তু সবাই আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আমি যে কোনো সময় যে কাউকে ডাকতে পারি, কেউ ক্লাসে জয়েন করে অন্য কোথাও চলে যাবেন না। দেখেন, আমরা ডেট একটাই কলাম, ডেসক্রিপশন একটাই কলাম, কিন্তু অ্যামাউন্টের জন্য আমরা দুইটা কলামের পরিবর্তে একটা কলামও ব্যবহার করতে পারি। সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে অ্যামাউন্ট লিখে যেগুলো খরচ সেগুলো মাইনাস আকারে লিখবো, আর যেটা ডিপোজিট সেটা শুধু প্লাস আকারে লিখলেই অটোমেটিক্যালি ও সেভ নিয়ে নিবে আমরা যখন ইম্পোর্ট করব। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের একটা ফরম্যাটিং করার সিস্টেম। এখন দেখেন, এই সফটওয়্যার আমাদেরকে অনেক কাজ সহজ করে দিয়েছে, ঠিক আছে। এখন যেই সফটওয়্যারে আমি কাজ করলাম, এই সফটওয়্যার কিন্তু সবসময় মানে আপনি প্রতিদিন একটা লিমিটেশন আছে, ওই লিমিটেশনের বাইরে কিন্তু গিয়ে করতে পারবেন না। সো এই জন্য আমি যেটা করব, এটা আপাতত আপনাদেরকে আমি দিই, আরো একটা মানে সফটওয়্যারের লিংক আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করতেছি, বা এটাকে দিয়ে নিই।
এটাতে লিমিটেশন আছে, আপনি একদিনে 5-6টার বেশি করতে পারবেন না। ধরেন আপনার যদি অনেকগুলো স্টেটমেন্ট ডাউনলোড করার দরকার হয়, মানে এরকম কনভার্ট করার দরকার হয়, তখন আপনি কি করবেন, এখানে দেখেন আরো একটা সফটওয়্যার আছে, এবং আপনারা শুনলে অবাক হবেন যে এই সফটওয়্যারটা হচ্ছে আমারই একটা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট এই সফটওয়্যার তৈরি করেছে। মানে সে আমার ক্লাসে অ্যাডমিশন নিয়েছিল এবং সে এই ব্যাংক স্টেটমেন্ট কনভার্ট করার প্রসেস আপনার হচ্ছে ইজি করার জন্য, কারণ আমি এই যেইটা আমি দেখাইলাম এখন, এটা দিয়ে আপনি খুব বেশি পারবেন না, কয়েকটার পরে আর হবে না, ঠিক আছে? কিন্তু এইটা দিয়ে আপনি অনেকগুলো করতে পারবেন। এখানে আপনারা প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন, দেখেন যে রেজিস্টারে ক্লিক করবেন, করে এখানে আপনার ফার্স্ট নেম, এখানে আপনার ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, মোবাইল নাম্বার এবং আপনার কান্ট্রি দিয়ে রেজিস্টার করে নেবেন, করে দেন হচ্ছে আপনি কাজ করবেন। আমি লগ ইন করে আমার যেহেতু এখানে অ্যাকাউন্ট করাই আছে, সো আমি লগ ইন করে আপনাদেরকে এটার ব্যবহার শিখাই। দেখেন এটা আপনাদের লাইফটাকে অনেক ইজি করে দিবে। দেখেন এখানে আমাদের ব্যাংক রয়েছে, পেপাল রয়েছে, পেরোল এবং ক্রেডিট কার্ড। ধরেন আমি হচ্ছে এখন ব্যাংক অ্যাকাউন্ট করব, ব্যাংকের মধ্যে আবার দেখেন কোন ব্যাংক করবেন, এখানে অনেকগুলো ব্যাংকের নাম তারা এখানে দিয়েছে, এই সবগুলো ব্যাংকের ফরম্যাট আমি তাকে প্রোভাইড করেছিলাম। ওয়েলস ফার্গো, ব্যাংক অফ আমেরিকা, মানি লিওন, তারপর হচ্ছে ব্যাংক বিবিটি, মঞ্জো ব্যাংক, মেট্রো ব্যাংক, সিজ ব্যাংক, শপি ব্যাংক, ঠিক আছে, আরবিএস ব্যাংক, এরকম মোটামুটি প্রায় 12টা ব্যাংকের নাম এখানে অলরেডি আছে, ঠিক আছে? আমি এটাতে যেহেতু লিমিটেশন আছে, বাট এটাতে কোনো লিমিটেশন নাই, সো আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই এইখানে রেজিস্ট্রেশন করে নেবেন। স্যার রিকনসিলিয়েশন যে আপনি লিংকটা দেখাচ্ছেন, যেটা রেজিস্ট্রেশন করে লগইন করতে হয়, এইটাতে কি আনলিমিটেড পেমেন্ট করতে হয় নাকি ফ্রি? এটা না না ভাই, একদম ফ্রি, একদম ফ্রি, এটা আনলিমিটেড করতে পারবেন, ঠিক আছে? এখন দেখেন এই যে আপনি এই ব্যাংকে ক্লিক করেন, করার পরে আপনি ফাইল চুজ করেন, কোন ফাইলটা করবেন। ধরেন আমি যেটাই মাত্র করলাম ওইটাই মনে করেন করব, আপলোড দিলাম, এরপরে কনভার্ট নাও দিব, কনভার্ট ইজ এ কনভার্ট কমপ্লিট, এরপরে ডাউনলোড দিব। আপনি এক্সেলে ডাউনলোড করবেন না সিএসভি দিয়ে করবেন, ধরেন সিএসভি দিয়ে, এরপরে যান, এটা ওপেন করে দেখেন, এইটা আপনাকে আরো সহজ একটা রেজাল্ট দেবে। দেখেন একদম আপনি যেভাবে করতে চান, এই যে ডেট গুলোকে ফরম্যাটিং করে দিবেন, একটু আগে যেভাবে বলছি, এখানে প্রথমে ডেট দিবেন, এরপরে এখানে আপনার ধরেন ফরম্যাট এটা দিলেন, দিয়ে এটা হচ্ছে আপনি ডাবল ক্লিক করলেই চলে আসবে। স্যার ডেট ফরম্যাটিং এর ক্ষেত্রে আমি কুইক বুকে যেভাবে সেট করেছিলাম যে ডেট, মাস, আমি বলি ভাই, আপনি এখানে অন্যটা দিলেও করতে পারবেন, কারণ আপনার সামনে অপশন আসবে। আমি বলতেছি, আমি জাস্ট শুধু এটা কি করবো, 2024 ছিল, এটাকে আমি 2021 করবো, করে রিপ্লেস দিব, আমার এটা রিপ্লেস হয়ে গেল, ঠিক আছে? আর এখানে এসে ওই সবগুলোকে সিলেক্ট করে আপনি এখানে এসে এটাকে আপনি এটা করে দিবেন। সংক্ষেপে করার সিস্টেম হলো, এখানে এসে আপনি এই যে কনভার্ট টু নাম্বার দিবেন, তাহলে সবগুলো সিলেক্ট করে জাস্ট কনভার্ট টু নাম্বার দিলে এটা নাম্বারে কনভার্ট হয়ে যাবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এটা নিবে না, এটা মানে হচ্ছে যেই ফরম্যাটে তারা নাম্বার ফরম্যাটে চায়, অ্যামাউন্ট গুলো আসবে নাম্বার ফরম্যাটে, কিন্তু অন্য ফরম্যাটে চলে আসলে এটাকে জাস্ট সিলেক্ট করে আপনি নাম্বার ফরম্যাটে কনভার্ট করে নেবেন। এখন দেখেন এটা কিন্তু কনভার্ট হয়ে গেল। সো এই দুইটা সফটওয়্যার আপনি ব্যবহার করবেন। আরো একটা সফটওয়্যার দিচ্ছি, কারণ আপনি যখন কাজ করতে যাবেন অনেক সমস্যা ফেস করবেন। আমি অনেকগুলো স্টেটমেন্ট দিব আপনাদেরকে,
দেখেন ব্যাংকস মানে যেগুলো ভালো ভালো সফটওয়্যার ওগুলোর লিংক আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনাদের গ্রুপেও দিয়ে দিব, বাট আমি আপাতত আপনার মেসেঞ্জারে দিয়ে নেই, তারপরে হচ্ছে আপনাদের গ্রুপেও দিয়ে দিব। আমরা এখানে লিখবো হচ্ছে পিডিএফ টু সিএসভি মানে কনভার্টার। এখানে যতগুলো সফটওয়্যার রয়েছে এর দেখেন যে অ্যাকুরেট এটা চলে আসছে, এটা তো অলরেডি আমরা ইউজ করেছি, এটা লাগবে না। আমরা জামজার এবং এখানে আরেকটা রয়েছে এই যে ন্যানো নেটস, এই দুইটাও মোটামুটি মানে ভালো রেজাল্ট দিবে। তো ওই দুইটার মতো এত মানে প্রিমিয়াম কোয়ালিটির আপনি সাপোর্ট পাবেন না, কিন্তু যদি ওই দুইটাতে কোনো সমস্যা করে, সফটওয়্যার তো করতেই পারে, ব্যাকআপটা রাখেন আপনি। একটাতে ধরেন যে কোনো সময় যে কোনো প্রবলেম দেখা দিতেই পারে, ওই জন্য আমরা ব্যাকআপ হিসাবে আরো দুইটা রাখলাম, ঠিক আছে। এগুলোতে কনভার্ট করবেন, কনভার্ট করলে একটু মানে ভেঙে যাবে, এটা আপনি এক্সেলে এই সিস্টেমে নিয়ে আসবেন। এক্সেল শিটে কাজ করে আপনি এই ডেট, ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট এবং উইথড্র এই জিনিসটাকে ওই সিস্টেমে নিয়ে আসবেন। তাহলে কনভার্ট করার পরে আমাদের 4 নম্বরের কাজ হচ্ছে আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু ব্যাংক অপশন। এইবার আসেন আপনারা, আমরা ব্যাংক অপশনে আপলোড করব। দেখেন আমাদের এই হচ্ছে কুইক বুকস, এখানে আমরা আপলোড করব কোথায়, যে ব্যাংক ট্রানজেকশনে যাব। দেখেন ব্যাংক ট্রানজেকশনে যাওয়ার পরে এখানে গিয়ে আমরা আপলোড কিভাবে করব, এই ধরনের একটা পেজ আপনি পাবেন, অটোমেট ইনকাম এন্ড এক্সপেন্স ট্র্যাকিং। এটা হচ্ছে কানেক্ট অ্যাকাউন্ট, এটা হচ্ছে আপলোড ট্রানজেকশন। কানেক্ট মানে হচ্ছে আপনি যদি ব্যাংকের সাথে কুইকবুকস সরাসরি কানেক্ট করেন তখন এটা ইউজ করবেন। আমরা যেহেতু কানেক্ট সরাসরি করতে গেলে আমাদেরকে ব্যাংকের ইউজার আইডি পাসওয়ার্ড লাগবে, এটা আমাদের কাছে নাই, ওই জন্য আমরা আপলোড ট্রানজেকশনে যাব। এখন দেখেন এখানে আমাদের ম্যানুয়ালি আপলোড ইউর ট্রানজেকশন এবং ব্রিং ইন ট্রানজেকশন অটোমেটিক্যালি, আমরা ডান পাশেরটা তখনই ব্যবহার করব যখন আমরা ধরেন অটোমেটিক্যালি ব্যাংক কানেক্ট থাকবে, তখন এটা ইউজ করব। তার আগ পর্যন্ত আমরা এটা করব না, আমরা হচ্ছে ম্যানুয়ালি আপলোড ইউর ট্রানজেকশন এটা করব। স্যার আমরা একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা যখন রিকনসিলিয়েশন করতে যাব ব্যাংকে, আমাদের তো কাস্টমার তো ম্যাক্সিমাম টাইম কি আমাদেরকে এরকম ফাইল দিবে নাকি ওখানে একটু পরে যাই ভাই, আপনার প্রশ্নের উত্তর দিব। আপনি পুরো ক্লাসটা শুনেন, শুনলেই বুঝতে পারবেন, এবং আমি এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করব, ঠিক আছে। কারণ যেহেতু আমাদের ব্যাংক রিকনসিলিয়েশনের কাজই আমাদের সবচেয়ে বেশি, ঠিক আছে। এবং আমি আমার রিয়াল ক্লায়েন্ট কিভাবে আমাকে ডকুমেন্টস দিছে, ডকুমেন্টগুলো দেখতে কেমন, আমি একদম প্রজেক্ট আকারে আপনাদেরকে দেখাবো যে এই যে এই প্রজেক্টগুলো এইভাবে আমি পেয়েছি, এইভাবে আমি কাজ করেছি, এটা আমি দেখাবো, ঠিক আছে। আমি এখন যেভাবে কাজটা আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা রিয়েল লাইফে ফ্রিল্যান্সিং বায়ারের কাজ এভাবেই করবেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম, এখন আপলোড পজিশনে ছিলাম। দেখেন ম্যানুয়ালি আপলোড ইউর ট্রানজেকশন, আমরা প্রথমে এখানে সিলেক্ট করব। আচ্ছা, তার আগে আমরা এখানে গাইডলাইন গুলো একটু দেখে নেই। এখানে বলছে ওপেন এ নিউ ট্যাব অ্যান্ড সাইন ইন টু ইউর অনলাইন ব্যাংক অ্যাকাউন্ট। এরপরে বলছে যে এক্সপোর্ট ইউর ব্যাংক স্টেটমেন্ট ইন সিএসভি ফাইল, কিউএফএক্স, কিউপিও, ওএফএক্স অ্যান্ড টিএক্সটি। আমাদের বেশিরভাগ আমরা ইউজ টু মোটামুটি সিএসভি ফাইলের উপরে, সেই জন্য আমরা সিএসভিতেই এটাকে আপলোড করার চেষ্টা করব। এরপর আপলোড ইউর ব্যাংক স্টেটমেন্ট, আমি সিলেক্ট ফাইলে যাব, যাওয়ার পরে আমি এখানে গিয়ে ধরেন আমার যেই পিডিএফ স্টেটমেন্টটাকে আমরা সিএসভি তে কনভার্ট করি, যেটা আছে কোথায়, এটা ডাউনলোড অপশনে আছে। এখানে দেখেন দুইটা আছে, ঠিক আছে। আমি দুইটার যে কোনো একটা নিলেই হবে, দুইটাই আমার কনভার্ট করা। ধরেন আমি এটা নিলাম, এটা নিলে আমি এটা এখানে আপলোড হয়ে গেল। এরপর আমি হচ্ছে কন্টিনিউ বাটনে ক্লিক করব। কন্টিনিউ বাটনে ক্লিক করার পরে আচ্ছা, তার আগে আমি একটু দেখি যে আমার এটাতে দুইটা কলাম ছিল আর এটাতে কলাম ছিল একটা। আচ্ছা, আমি দুইটা কলামও নিতে পারি, একটা কলামও নিতে পারি।
তো আমরা যেহেতু একটা কলাম যেটা ওইটা ইম্পোর্ট করব, সেই ক্ষেত্রে আমাকে এখানে আগে ব্যাংক সিলেক্ট করতে হবে যে এই যে ফাইলটা আমি ইম্পোর্ট করলাম এটা কোন ব্যাংকের এগেইনস্টে যাবে। ওয়েলস ফার্গো, কন্টিনিউ বাটনে ক্লিক করব। এরপর এখানে এসে দেখেন মূলত আমার এখানে 5টা স্টেপ, এবার 2টা অলরেডি কমপ্লিট করে ফেলেছি। এরপরে আসেন এখানে লেটস সেট আপ ইউর ফাইল ইন কুইকবুকস। এখানে বলছে টেল আস অ্যাবাউট দ্য ফরম্যাট অফ ইউর ডেটা ইন দ্য ফার্স্ট রো ইন ইউর ফাইল হেডার। আমি যে ফাইলটা ইম্পোর্ট করেছি এই ফাইলের প্রথম হেডার হচ্ছে মানে প্রথম রোটা হচ্ছে হেডার বা হেডিং হিসাবে ব্যবহার করেছি। এটা কি ইয়েস অর নো? তো এটা যেহেতু আমরা করেছি সেজন্য ইয়েস দিলাম। ঠিক আছে, মনে রাখবেন যে আমার কুইকবুকসে ইম্পোর্ট করার জন্য ডেট, ডেসক্রিপশন এবং অ্যামাউন্টটি যথেষ্ট। ঠিক আছে, এরপরে আসেন আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ডেট মানে আমরা হেডিং দিলাম ইয়েস, হাউ মেনি কলাম শো অ্যামাউন্ট, 2টা ইউজ করতে পারেন, একটা ইউজ করতে পারেন। ঠিক আছে, এখন দেখেন আমি ইম্পোর্ট করেছি এই ফাইলটা, এই ফাইলে আমার অ্যামাউন্টের কলাম কয়টা? একটা। আর যদি আমি এই ফাইল ইম্পোর্ট করতাম এটাতে কলাম কয়টা? 2টা। যেহেতু আমি একটা কলাম ইম্পোর্ট করেছি সেহেতু আমি এখানে লিখবো 1 কলাম। ঠিক আছে, তার মানে ডিপোজিট গুলো প্লাস আকারে থাকবে আর পেমেন্ট গুলো মাইনাস আকারে থাকবে। হোয়াটস দ্য ডেট ফরম্যাট, এইখানে খেয়াল করেন অনেকগুলো ডেট ফরম্যাট আছে। সো আপনি কোম্পানি খোলার সময় কোন ডেট ফরম্যাট দিয়েছেন না দিয়েছেন সেটা বড় বিষয় নয়, বড় বিষয় হচ্ছে আপনি ইম্পোর্ট করেছেন কোন ফরম্যাটে। দেখেন আমি ইম্পোর্ট করেছি প্রথমে মাস, তারপরে ডেট, তারপরে ইয়ার। এই ফরম্যাট অনুযায়ী আমাকে এখানে আপলোড করতে হবে। প্রথমে দেখেন ডেট না, প্রথমে মাস, তারপর ডেট, ইয়ার। আমি এই ফরম্যাটে স্যাম্পল ফাইলটা ইম্পোর্ট করেছি, সো আমাকে ওই ফরম্যাটটা এখানে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু নিবে না। এরপরে নিচে দেখেন এগুলো সব এলোমেলো হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে ডেটের জায়গায় ডেট বসাইতে হবে। আচ্ছা এখানে দেখেন এখানে আচ্ছা নিচ্ছে না, যদি না নিয়ে থাকে তাহলে আমি একটা কাজ করি, 2টা কলাম যেটা ওইটা যদি ইম্পোর্ট করি তাহলে, অথবা এটা একটু রিলোড দিই, রিলোড দিয়ে আমাকে ওখানে অপশন আনতে হবে, ম্যাপিং না করলে আমার ইম্পোর্ট নিবে না। আমি এখানে এটা না দিয়ে এটা দিই, দেখি এটা দিলে নেয় কিনা। ব্যাংক অ্যাকাউন্ট দিব, কন্টিনিউ দিব। এবার 2 কলাম যেটা ওটা দিয়েছি, মাস, ডেট। এবার দেখেন নিচে, এবার খেয়াল করে দেখেন আমার হচ্ছে ডেট, মাস, ইয়ার। প্রথম কলাম ডেট, এর পরের কলাম হচ্ছে ডেসক্রিপশন, এরপরে মানি রিসিপ্ট, এটাতে আমি ডিপোজিটটা রাখবো, আর মানি পেমেন্টে আমি উইথড্র যেটা ওইটা রাখবো। এখানে চেক নাম্বার দরকার নেই, ওই জন্য আমি চেক নাম্বারটা দিচ্ছি না। কন্টিনিউ বাটনে ক্লিক করলে আমার এখানে ট্রানজাকশন গুলো শো করবে। এখানে দেখেন একটাতে আবার ঝামেলা করছে 2645, এটা তো আমার আসলে এই যে এটা তো দরকার নেই, কারণ এটা তো আমি জাস্ট বোঝানোর জন্য দিয়েছিলাম। ঠিক আছে, ওই জন্য আমি কি করব, এরকম যদি আসে আমি এটাকে টিক চিহ্ন দিব না। দেখেন সবই টিক দিলাম, দিয়ে আমি এটাকে আনচেক করলাম, এটা ছাড়া আমি বাকিগুলো ইম্পোর্ট করব। ঠিক আছে, এই যে কিপ অরিজিনাল ভ্যালু এবং রিভার্স অল ভ্যালু। এখন আমরা যদি ব্যাংক ইম্পোর্ট করি তাহলে অরিজিনাল ভ্যালু দিয়ে ইম্পোর্ট করবো, আর যদি আমরা ক্রেডিট কার্ড করতাম তাহলে রিভার্স ভ্যালু দিতাম। রিভার্সে আমরা পরে যে আপাতত আমরা যেই ভ্যালুতে আমাদের মানে স্টেটমেন্টটা ছিল সিএসভি ফাইলটা ওই ভ্যালুতে আমরা করব, অরিজিনাল ভ্যালুতে। এরপর আমি এটাকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে 12টা ট্রানজাকশন এখানে আমার ইম্পোর্ট হবে। আমি ইয়েস দিলে তখন আমার এখানে 12টা ইম্পোর্ট হয়ে যাবে, এবং আমি এটাকে ডান দিব। দেখেন ডান দিলে এইবার দেখেন আমি এটাকে স্কিপ করে যাই, 12টা এখানে ইম্পোর্ট হয়ে গেছে।
এখন আমার আগেরটা কেন হয়নি, আগেরটাও হবে, প্রথমটা হয়তো নেটের জন্য ইস্যু ছিল, এইটা আমার ইম্পোর্ট হয়নি। আমি একটু এটাকে একটু চেক করে দেখি যে এই ফাইলে আমার সমস্যাটা কি। আচ্ছা, এখানে ডেট ঠিক আছে, অ্যামাউন্ট ঠিক আছে। ধরেন এটাই যদি আমি আবার ইম্পোর্ট করি এটা অন্য ব্যাংকে, তাহলে আমরা কি করব, এইখানে এসে আমরা এই ড্রপ ডাউনে ক্লিক করে আপলোড ফাইল দিব এবং এখানে এসে আমরা ধরেন অন্য আর যেটা ছিল এটা প্রথমে হয় নাই, দেখি আসলে এটা হয় নাই কেন। এটা ধরেন অন্য ব্যাংকে, আমরা ধরেন ব্যাংক অফ আমেরিকা থেকে যদি ইম্পোর্ট করতে চাই, এখানে এসে ইয়েস 2 কলাম না, এটা 1 কলাম হবে। এখানে ডেট ফরম্যাট, এখানে এই ফাইলের সমস্যাটা কি, এইটার সমস্যাটা একটু সমাধান করি। কারণ যেটা আপনারা ওইটা যদি না হয় এটা দিয়েও তো করবেন, তো এখানে যদি সমস্যা করে তাহলে তো আপনারা করতে পারবেন না। ছোট করে দিন, দেখি এটা ইম্পোর্ট কেন হচ্ছে না, এটার রিজনটা একটু দেখি। এইটা আমরা এখন আবার একটু ইম্পোর্ট করে দেখি কেন নিচ্ছে না, এটার প্রবলেমটা কি। জাস্ট আমরা ডাউনলোডে যাব, এখানে যাব, এখানে গিয়ে কন্টিনিউ বাটনে যাব, এরপর হচ্ছে আমরা এখানে ধর পেপালে করব এটা ইম্পোর্ট, পেপালে করে এটা হচ্ছে 1 কলাম দিব। দেখেন তাও হচ্ছে না। দেখেন তার এরকম যদি সমস্যা হয় তাহলে আপনি কি করবেন, দেখেন আপনাকে আমি সলিউশন দিয়ে দিচ্ছি। আমরা এখানে একটা এক্সেল ফাইল নিব, খেয়াল করেন এক্সেল ফাইল নিয়ে এটাকে ধরেন আমরা নাম দিলাম জুন 2021। এটা ওপেন করব। আপনাকে ফাইল ফিক্সিং করার সিস্টেম জানতে হবে। এটা দিলাম ডেট, এটা দিলাম হচ্ছে ডেসক্রিপশন, এটা দিলাম হচ্ছে অ্যামাউন্ট। ওই ফাইলটা যদি না নেয় তাহলে আমরা যেটা করব এটাকে কপি করব। দেখেন এই ফাইলটা ওপেন করব, ওপেন করে দেখেন ওপেন করে আমরা এখান থেকে ডেটটা কপি করব। আগে ডেট কপি করে এক্সেল শিটে নিব। এরপরে ধরেন এখানে এসে আমরা ডেসক্রিপশনটা কপি করব, কপি করে এক্সেল শিটে নিব। অ্যামাউন্টটা কপি করব, কপি করে এক্সেল শিটে নিব। নেওয়ার পর এটা সেভ দিয়ে এটাকে আমরা সিএসভি তে কনভার্ট করব, কারণ এক্সেল তো আর আমরা ইম্পোর্ট করতে পারবো না। সিএসভি তে কনভার্ট করব কিভাবে, সেভ অ্যাজে যাব, ব্রাউজে যাব, এরপর এখানে আমরা ডাউনলোডেই এটা ধরে লিখলাম ফাইনাল এবং এখানে সেভ টাইপটা দিব এক্সেল না দিয়ে সিএসভি, অনেকগুলো আছে, সিএসভি কমা ডিলিমিটেড এটা দিবেন, এটা দিয়ে আপনি সেভ দিবেন। ঠিক আছে, এরপরে আসেন দেখি এইটা নেয় কিনা। এটা আমরা একটু ব্যাকে যাই, ব্যাকে গিয়ে ইম্পোর্ট করার চেষ্টা করব। আপলোড ফ্রম ফাইলে যাব, এরপরে সিলেক্ট ফাইলে যাব, এরপর এখানে আসেন এই যে সিএসভি এটা ইম্পোর্ট করব এবং আপলোডে যাব, নেক্সটে যাব, পেপালে যাব, নেক্সটে যাব। এইবার দেখেন ইয়েস 1 কলাম এবং এখানে আমরা ডেট ফরম্যাট দিব, মাস, ডেট, ইয়ার। এইবার দেখেন এটা কিন্তু আসছে, ডেট, ডেসক্রিপশন, অ্যামাউন্ট। এরপর এখন দেখেন সবগুলো কিন্তু
অ্যাড হয়ে যাবে, যে 12টা ছিল এই 12টা কিন্তু অ্যাড হবে। দেখেন আগেরটাও হয়েছে, এটাও হয়েছে। তাহলে আমাদের যদি মানে আমি যে কনভার্টারটা দিয়েছি এটা দেখানোর উদ্দেশ্যই হচ্ছে আপনারা এই ধরনের কোনো সমস্যায় যদি পড়েন, আমি তো কয়েকবার ট্রাই করে দেখলাম, হলো না, আপনারা একবার করার পরে যদি না হয় তাহলে এক্সেলে একটা ফাইল ক্রিয়েট করবেন, ওইখানে কপি করে জাস্ট পেস্ট করে ওই এক্সেল ফাইলটাকে আবার সিএসভি তে কনভার্ট করে ইম্পোর্ট করে দিবেন। আমি যেভাবে দিছি ভিডিওতে সব রেকর্ড আছে, এই কাজটা করবেন, তাহলে এটা নিয়ে নেবে। ঠিক আছে? আচ্ছা, এখন আসেন আমাদের 4 নম্বরে যেটা ছিল যে আপলোড দ্য সিএসভি ফাইল ইনটু দ্য ব্যাংক অপশন। আপনারা মনে রাখবেন এইটাকে বলা হয় ব্যাংক ফিট। আপনাকে যদি আমি কখনো বলি ব্যাংক ফিটে যান, তাহলে আপনারা ব্যাংক ফিট বলতে এটা খেয়াল করবেন, এটাই হচ্ছে ব্যাংক ফিট। এই যে ব্যাংক ট্রানজাকশন, এটাই হচ্ছে আমাদের ব্যাংক ফিট। ব্যাংক ফিট এটা যেন মনে থাকে। এইবার আসেন, আচ্ছা আমি যে এটা ইম্পোর্ট করলাম ধরেন এই যে ইয়াতে পেপালে, মূলত এটা তো আমি জাস্ট টেস্ট করার জন্য করেছি, আমি সবগুলোকে ডিলিট করে দেবো। দেখেন একদম সব একসাথে ডিলিট করব। কিভাবে করব দেখেন, সবগুলো সিলেক্ট করব আমি, করে এক্সক্লুড করে দিব। এক্সক্লুড করে এটা আমার এই যে এক্সক্লুডে চলে যাবে, তারপরে সবগুলোকে ডিলিট করব, করে আমি একদম পার্মানেন্ট ডিলিট করে দিব। শেষ এটা। এইবার আসেন আমরা ওয়েলস ফার্গোতে যাই। ওয়েলস ফার্গোতে আসার পরে আমরা প্রথমে ক্যাটাগরিতে রিভিউ প্যানেলে আসলাম। এখান থেকে মূলত আমরা কাজগুলো করব। প্রথমে দেখেন আমাদের এই প্যানেলে কি কি আছে, এই ব্যাংকিং প্যানেলে কি কি আছে আমরা সমস্ত কিছু ভালো করে বোঝার চেষ্টা করব। ফার্স্টে দেখেন এখানে আছে আমাদের রিভিউ 12টা আছে, এখানে আছে ক্যাটাগরি, এখানে আছে এক্সক্লুড। রিভিউ মানে আপনি ব্যাংকে ট্রানজাকশন ইম্পোর্ট করেছেন, এখনো ক্যাটাগরি করেননি, অর্থাৎ আমরা শুধুমাত্র ব্যাংক ফিডে ইম্পোর্ট করেছি, কোন ট্রানজাকশন কোন হেডে যাবে এরকম কিছু মেনশন এখনো আমি করি নাই। ঠিক আছে? ক্যাটাগরি মানে আমি যখন এই রিভিউ প্যানেলের ট্রানজাকশন গুলো ক্যাটাগরি করব তখনই এটা আমার ক্যাটাগরিতে চলে যাবে। ধরেন যখনই আমি বলবো যে এই যে 500 টাকা আসছে এটা আমার অফিস এক্সপেন্স, ওইটাই হয়ে যাবে আমার ক্যাটাগরি, তখন এটা এখানে চলে আসবে। এবং এই রিভিউ প্যানেলে ট্রানজাকশন থাকা অবস্থায় এই ট্রানজাকশন কখনোই আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টের কোথাও ইম্প্যাক্ট ফেলবে না। ঠিক আছে? আর এক্সক্লুড মানে তো একটু আগে আপনাদেরকে প্র্যাকটিক্যালি করে দেখিয়েছি, এগুলো যদি আমি ভুলে ইম্পোর্ট করে ফেলি আমি এটাকে ডিলিট করে দিব। তাহলে ডিলিট করার প্রথম ধাপই হচ্ছে এক্সক্লুড করা। এক্সক্লুড করলে অলমোস্ট সবই ডিলিট হয়ে যায়, কিন্তু অনেক সময় আপনার রিকভার করার দরকার হলে, মানে আপনি রিস্টোর করতে চাইলে আপনি এক্সক্লুড প্যানেলে থাকলে ওটা রিস্টোর করা যায়, মানে আনডো করা যায়। এরপরে মানে আনডো না করে আপনি যদি মনে করেন যে এক্সক্লুড থেকে একদম পার্মানেন্টলি ডিলিট করে দিবেন, তখন যে একটু আগে আমি যেটা ডিলিট করলাম ওইভাবে আপনারা করতে পারেন। এরপরে আসেন যে আমাদের এখানে এই যে কি আছে দেখেন, আমরা এখানে ডেট ফিল্টারিং করতে পারবো, আমরা এখানে অল ট্রানজাকশন, মানি ইন আউট, রিকগনাইজড, সাজেস্টেড ম্যাচ, ট্রান্সফার, রুল অ্যাপ্লাইড, এখানে অনেকগুলো অপশন আছে, এগুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে করব। এরপর আসেন হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে আমরা স্পেসিফিক কোনো একটা ট্রানজাকশন যদি খুঁজে বের করতে চাই সেটা ডেসক্রিপশন লিখলেও আসবে, চেক নাম্বার লিখলেও আসবে এবং অ্যামাউন্ট লিখলেও আসবে। ধরেন 9.98, এটা যদি আমি এখানে খুঁজে বের করতে চাই, দেখেন 9.98, এটা দিয়ে যদি এন্টার দেই তাহলে দেখেন আমার এখানে এই দেখেন 9.98 এর যে ট্রানজাকশন এটা চলে আসছে। ঠিক আছে? কোথায় আছে? যে রিভিউ প্যানেলের থেকে আমি এই ট্রানজাকশনটা খুঁজে বের করলাম। সো এটা হচ্ছে শর্টকাট, মানে সার্চিং করার যে প্রসেস সেইটা। এখানে একটা ভিডিও টিউটোরিয়াল আছে, চাইলে দেখতে পারেন, টেক এ ট্যুর, গো টু ব্যাংক রেজিস্টার। এগুলো আপনার এটার মোটামুটি দরকার হয় না, কিন্তু অনেক এখান থেকে যদি সরাসরি ব্যাংক রেজিস্টার যেতে চান না তাহলে আপনি এখানে ক্লিক করে ব্যাংক রেজিস্টারে যেতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আপনি এই
এখানে যেগুলো ট্রানজেকশন আছে আপনার এই রিভিউ প্যানেলে, সবগুলো যদি আপনি এক্সেলে ডাউনলোড করতে চান এখান থেকে করতে পারেন, যদি আপনি পিডিএফ এ ডাউনলোড করতে চান তাহলে এখান থেকে করতে পারবেন। এরপরে আসেন হচ্ছে আমরা একটু যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এখানে আমাদের আরো বেশ কিছু অপশন আসছে। মূলত ক্যাটাগরি করার এখানে 4টা ধরন রয়েছে। প্রথম ধরনটা হলো দেখেন ক্যাটাগরি করা। ক্যাটাগরি করা মানে হলো এই যে আমি যে $380 এখানে এন্ট্রি করব, আমি তো এটা ইম্পোর্ট করেছি। সো যদি আপনি এই 380 ইম্পোর্ট করার আগে ম্যানুয়ালি যদি এন্ট্রি না দিয়ে থাকেন তাহলে আপনি এটাকে ক্যাটাগরি করবেন, করে আপনি নতুন করে অ্যাড করবেন। এই যে অ্যাড করবেন, ক্যাটাগরি করার ক্ষেত্রে এখানে সাপ্লায়ারের নাম দিতে হবে, এক্সপেন্স নাকি ডিপোজিট বা ট্রান্সফার সেটা দিতে হবে, অ্যাকাউন্ট দিতে হবে, প্রোডাক্ট থাকলে প্রোডাক্ট দিবেন, না থাকলে দিবেন না, এগুলো আমরা নিচে একটু পরে যাব। তাহলে ক্যাটাগরি হচ্ছে আমার আগে রেকর্ড করা নাই, আমি ম্যানুয়ালি রেকর্ড করতেছি। সেই ক্ষেত্রে ম্যাচ, এটার মানে কি? ম্যাচ হচ্ছে ধরেন এই ট্রানজেকশনটা আপনি আগেই ম্যানুয়ালি এন্ট্রি করেছিলেন। সে ফর এক্সাম্পল আপনি 25/6/2021 এন্ট্রি করেছেন, কিন্তু আপনার যিনি সাপ্লায়ার তিনি চেক জমা দিয়েছেন, হয়তোবা এই চেকটা আপনি 20 তারিখে দিয়েছেন কিন্তু আপনার ক্লায়েন্ট 26 তারিখে বা 25 তারিখে জমা দিয়েছে। জমা দিলে আপনার ব্যাংক থেকে এই টাকাটা চলে গেছে, তাই না? এখন আপনি যখন 20 তারিখে চেক ইস্যু করলেন এই আমেরিকান এয়ারলাইন্সকে, আপনার বুকসে আপনি তখনই লিখে রাখলেন যে এই $380 আপনার ব্যাংক থেকে পেমেন্ট হবে। এখন এটা যদি আবারও ইম্পোর্ট করেন তাহলে দুইবার হয়ে গেল। তো তখন কি হবে? এটা ম্যাচ করবে, তার মানে আগেরটা এবং পরেরটা দুইটা একত্রিত হয়ে এক হয়ে যাবে, তাহলে ডাবল এন্ট্রি হবে না। রেকর্ড অ্যাজ ট্রান্সফার, যদি এক ব্যাংক থেকে আর এক ব্যাংকে টাকা ট্রান্সফার করতে চান তখন রেকর্ড অ্যাজ ট্রান্সফার ইউজ করবেন। আর যদি ব্যাংক থেকে টাকা ক্রেডিট কার্ডে ট্রান্সফার করতে চান তখন রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড পেমেন্ট দিবেন। ঠিক আছে? এখন ধরেন এই যে 380, এই 380 ধরেন আমি এক্সপেন্সে গিয়ে আমি যেটা বলেছি ওইটা ম্যানুয়ালি এন্ট্রি করি, তাহলে আপনি ম্যাচিংটা বুঝতে পারবেন। ধরেন এখানে আমরা লিখলাম হচ্ছে আমেরিকান এয়ারলাইন্স, দেখেন এখানে অ্যাড লিংকে যাব, এটা না দিলেও কোনো অসুবিধা নেই। তারপর আমরা দিলাম এই আমেরিকান এয়ারলাইন্সের টাকা পরিশোধ করবেন কোন ব্যাংক থেকে? ওয়েলস ফার্গো থেকে। কবে করবেন? আমি বলছি 20 জুন। খেয়াল করবেন 2021 20 জুন, 2021 20 জুন। পেমেন্ট মেথড, ধরেন আপনি তাকে একটা চেক দিয়েছেন, চেকটা এখানে নাম্বার দিলেন। এরপর আসেন কিসের জন্য দিয়েছেন? আমেরিকান এয়ারলাইন্সকে টাকা দিয়েছেন, মানে হচ্ছে ট্রাভেল এক্সপেন্সের কারণে দিয়েছেন, ট্রাভেলিং এক্সপেন্স। এখানে আপনি আসেন, এইটাকে এটা ডেসক্রিপশন কি ছিল দেখেন, কার্ডে পেমেন্ট করছেন, এখানে কার্ড নাম্বারটা সব দেওয়া আছে। তাহলে এটা আপনি ডেসক্রিপশনে লিখবেন এবং এখানে মেমোতেও লিখবেন। এরপর এখানে ক্যাটাগরিতে লেখেন অ্যামাউন্ট ছিল 380.80। খেয়াল করবেন ভ্যাট ধরলাম 0, যেহেতু এখানে ভ্যাটের ব্যাপারে কিছু বলে না আমি জন্য 0 ধরলাম। এবার খেয়াল করেন যে এটাকে আমি জাস্ট সেভ এন্ড ক্লোজ করব। এটা আপনি কিন্তু চেক দিয়েছেন 20 তারিখে, আপনি 20 তারিখে লিখে রাখছেন। আপনি এটাকে রিলোড দেন, রিলোড দিলে দেখেন রিলোড দিলে এবার খেয়াল করে দেখেন
380। আচ্ছা, এটা ম্যাচিং করে নাই। ম্যাচিং করে নাই কেন? তার একটু দেখি। 2021 এটা কোন ব্যাংক ছিল? ওয়েলস ফার্গো। এটা ম্যাচিং করবে 380। এটা হচ্ছে 20/6/2021 আর এখানে আমার এটা ছিল কত? 25/6/2021। আমেরিকান এয়ারলাইন্স 380.80। 380.80। এরপরে আচ্ছা ডেটটা একটু আরো কাছাকাছি দিন। 24 তারিখ দিন। ম্যাচিং করার কথা। আচ্ছা ধরেন এটা ম্যাচ করে নাই, সে ফর এক্সাম্পল আমি এটা ম্যাচিং এ যাব। ম্যাচিং এ গিয়ে আমি এখানে দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখেন, নরমালি কিন্তু ম্যাচ করার কথা, কিন্তু সামহাউ ধরেন ম্যাচ করে নাই, কিন্তু আপনি জানেন যে এই ট্রানজেকশনটা এর আগে আপনি রেকর্ড করেছেন, তার মানে এটা ম্যাচিং হওয়ার কথা। এই দেখেন এই যে চলে আসছে, এই যে 324/6 এটা আমরা ম্যানুয়ালি করেছি এক্সপেন্স মেনু ব্যবহার করে, আর এইটা হচ্ছে আমাদের ব্যাংক ফিড থেকে আসছে। এখন দেখেন যে সাজেস্টেড ম্যাচ এটা মনে হয় অন করা ছিল না, এটা এখন দেখেন এই যে চলে আসছে এই যে ম্যাচ। এখানে খেয়াল করে দেখি যে এটা হচ্ছে আপনার ওয়ান সিলেক্টেড ট্রানজেকশন 380 ডিফারেন্স 0, এটা আমার ম্যাচ করছে। এখন আমি ম্যাচ বাটনে ক্লিক করলে এখন দেখেন এটা আমার কিন্তু ম্যাচ হয়ে গেছে, ঠিক আছে। সো এই সাজেস্টেড ম্যাচ দিয়েও আপনি ম্যাচ করাইতে পারেন। তার মানে দেখেন ওইটা আমার ম্যাচ হুবহু করে নাই, আমি জানি যে এইটা আমার আগে ছিল, ওই জন্য আমি ফাইন ম্যাচে গিয়ে ম্যাচ করিয়ে দিলাম। বাট অন্য আরেকটা যদি করি যে ধরুন 15/6, অনেক সময় কিন্তু এরকম ম্যাচ নাও করতে পারে, এটা যেরকম করে নাই ওরকম কিন্তু অনেক সময় ম্যাচ নাও করতে পারে, কিন্তু আপনি তো জানেন যে এইটা আপনার এন্ট্রি করা আছে। তো যদি করা থাকে তাহলে আপনি ফাইন ম্যাচে গিয়ে চেক করে নেবেন, যদি ম্যাচ করে তো করলো, না করলে আপনি পরে ওটাকে ক্যাটাগরি করে ফেলবেন। যেমন godaddy.com, এখানে আমরা এটাকে ধরেন কপি করলাম, কপি করে এখানে এসে আমরা ডেসক্রিপশনে দিলাম godaddy.com, এটা ধরেন অ্যাডভার্টাইজিং হবে এবং এখানে 9.98 হচ্ছে এটার ভ্যালু। নর্মালি অ্যামাউন্টকে টার্গেট করে তারা আপনার হচ্ছে কি করে, ম্যাচিং করে, অ্যামাউন্টটাকে টার্গেট করে। তাহলে দেখেন ডেট একটু এলোমেলো হলে কোনো অসুবিধা নেই, কিন্তু এলোমেলো বলতে আপনি চেক দিয়েছেন 1 তারিখে, পেমেন্ট তার 1-2 দিন পরে হইতে পারে। এটা যেমন ডেট দেওয়া আছে 15, আমি এখানে ধরে নিতে পারি যে 14 তারিখে চেক দিলেও এখানে কিন্তু আপনার ম্যাচিং করবে। এটা ধরেন চেক নাম্বার, এখানে আমার পেইটা ম্যান্ডেটরি না দিলেও কোনো অসুবিধা নেই। এখানে আমার ওয়েলস ফার্গো আছে 9.98 এবং আমি এটাকে সেভ এন্ড ক্লোজ করে দিই। এবার যাই, ম্যাচ যদি নাও করে আমরা ম্যানুয়ালি এটাকে খুঁজে বের করে ম্যাচ করে দিতে পারবো। নরমালি এখানে ম্যাচ কথাটা লেখা আসে। আচ্ছা, এখানে কোন একটা ইস্যু থাকতে পারে, ওই জন্য আসছে না। না আসলে আমরা কি করব, এখানে দেখেন ফাইন ম্যাচ করে দেব। এখানে যে ম্যাচিং এ যাব, ম্যাচিং এ গেলে যদি ম্যাচ না করে তাহলে যে এখানে এটা শো করবে না। যেমন এই যে এটা এখানে আছে শো করতেছে, জাস্ট ম্যাচে ক্লিক করে দিলে এটা আমার ক্যাটাগরি হয়ে গেল। দেখেন অন্য আরেকটাতে যদি যাই আমি, এই যে এটা ধরেন ইবে ফোন, এটাতে যদি আমি ফাইন ম্যাচে যাই, এখন দেখেন এটার নিচে কিন্তু কিছু আসবে না। দেখেন আগে যেমন এখানে বলছে নো ম্যাচ ফাউন্ড, কোনো
এই ধরনের কোনো কিছু সে খুঁজে বের করতে পারেনি, তার মানে এটা ম্যাচ নাই। এটা আপনাকে ম্যানুয়ালি করে ক্যাটাগরি করতে হবে। তো আমরা সাধারণত কি এখানে দেখায় স্যার? হ্যাঁ হ্যাঁ, নরমালি আপনারা করার সময় দেখবেন যে এটা ম্যাচ কথাটা লেখা আসে এখানে। যে বললাম না যে অনেক সময়ই নেটওয়ার্কের কারণে বা টেকনিক্যাল কোনো ইস্যুর কারণে অনেক সময় ম্যাচিংটা শো নাও করতে পারে, কিন্তু আপনারা ক্যাটাগরি করার সময় ফাইন ম্যাচে একটু ক্লিক করে নেবেন। যেমন আগেরটাতে কিন্তু আমার এখানে শো করেছে, এটাতে কিন্তু শো করে নাই। দেখেন এখানে কিন্তু কোনো কিছু নাই, এখানে নো ম্যাচ ফাউন্ড, বাট আগের দুইটাতে কিন্তু এখানে ম্যাচিং করেছিল, বাট এটাতে কিন্তু করতেছে না। তার মানে এটা কিন্তু এখন আপনার ম্যানুয়ালি রেকর্ড করা নাই। আপনি যদি যেমন আমি আগে চেকিং না করে যদি হচ্ছে ই করতাম, আপনার রেকর্ড করতাম, তাহলে কিন্তু ডাবল এন্ট্রি হয়ে যেত। ঠিক আছে, কারণ আপনি একবার ইম্পোর্ট করছেন আর একবার ম্যানুয়াল করছেন, তাহলে দুইবার হয়ে যেত। দুইবার হলে আপনার বুকসে কিন্তু ঝামেলা দেখা দিত। আচ্ছা, যদি অটোমেটিক ভাবে দেখা যায় স্যার, তাহলে কি এটা কি প্রত্যেকটা যে কটা ম্যাচ আছে সেই কটা কি দেখাবে? হ্যাঁ, এটা তো ম্যানুয়ালি প্রত্যেকটা ট্রানজাকশন মনে হয় দেখতে হবে ম্যানুয়ালি ম্যাচ। আচ্ছা, নরমালি বেশিরভাগ ক্ষেত্রে ম্যাচ হইলে ম্যাচ সই করে, ঠিক আছে, সই করে। ক্ষেত্র বিশেষে অনেক সময় করে না, যেমন এখন করে নাই। এখন আরেকটা কথা বলি, ধরেন আপনি এমনও হইতে পারে একই ডেটে দুইটা ম্যাচ করছে। একই ডেটে যদি দুইটা ম্যাচ করে, কারণ ওরা ম্যাচিং করেই হচ্ছে ডেটের উপরে না, অ্যামাউন্ট যদি সিমিলার হয়, আপনি এক মাসে বা একই অ্যামাউন্টের একাধিক ট্রানজাকশন তো করতেই পারেন। সেই ক্ষেত্রে ওই দুইটা বা তিনটাই কিন্তু ও ম্যাচিং হিসাবে দেখাবে। তো দুইটাই যদি ম্যাচিং দেখায়, তখন কিন্তু আপনি রেফারেন্স নাম্বার ধরবেন, সাপ্লায়ারের নাম দেখবেন, দেখে যেটার সাথে মিলে যায় ওইটাকেই আপনি ম্যাচিং করবেন। আমি দেখাচ্ছি, দাঁড়ান আমি দুইটা করে দেখাচ্ছি যে ওই ধরনের ক্ষেত্রে আসলে আপনি কি করবেন। দেখেন, এটা ধরেন $196, এটা মনে করেন আমি হচ্ছে দুইবার এন্ট্রি দিব। খেয়াল করেন, মানে একই অ্যামাউন্ট, কারণ অ্যামাউন্টটাকে যেহেতু তারা বেশি ফোকাস করে, এই অ্যামাউন্টটা আমি দুইবার এন্ট্রি দিব। ফার্স্ট অফ অল এখানে ইবে ফোন, খেয়াল করেন এই যে ইবে ফোন, এটাকে আমরা হচ্ছে ডেসক্রিপশন আকারে নিই, এবং এখানে ইবে ফোন হচ্ছে আমার সাপ্লায়ার। এখানে আমি হচ্ছে সাপ্লায়ারের নাম দিলাম, এটার ইয়া দিলাম হচ্ছে ধরে টেলিফোন, এটা ছিল 196.48 এখানে ধরলাম হচ্ছে এক্সাম ডেট, আর এখানে ডেটটা ছিল 17। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে আপনার ব্যাংকে যখন জমা হবে ওই ডেটের চাইতে আপনার পোস্টিং ডেট আগে হইতে হবে, কারণ আপনি তো চেক যখনই দিবেন তখনই লিখে রাখবেন, আর আপনার সাপ্লায়ার ওই দিন না দিলে হয়তো পরের দিন দিবে, হয় ওই দিন দিবে অথবা পরের দিন দিবে। কখনোই আপনি তাকে চেক দেওয়ার আগেই সে ব্যাংকে জমা দিবে না, এটা তো প্রশ্ন ওঠে না। তাহলে এখানে আমার 17 ছিল, এখানে ধরলাম আমি 15 তারিখে চেক দিয়েছি, আমি আমার এখানে লিখে রাখছি, চেক দিলাম, এখানে আমি চেকের নাম্বারটা লিখে রাখলাম। এরপর ওয়েলস ফার্গো, ঠিক আছে, এরপর আপনি 7 ক্লোজ দেন। এটা একটা গেল। ধরেন আমি এটাকে রিলোড দেই, আজকে কোনোটাই ম্যাচিং করতেছে না, কিন্তু এর আগে যতবার করেছে ততবারই ম্যাচিং করেছে, বাট আজকে সামহাউ যে কোনো কারণে হোক ম্যাচিং না করলেও আমরা যেহেতু এটাকে ম্যানুয়ালি খুঁজে বের করতে পারি। আচ্ছা স্যার, যদি ম্যাচ না করে কোন কারণে, এটা তো প্রত্যেকটা ট্রানজাকশন ধরে কি ম্যানুয়ালি চেক মানে দেখতে হবে যে ম্যাচ করে কি? হ্যাঁ দাঁড়ান আসতেছি, এটা গেল। আপনার ওটা বোঝার ওয়ে আছে, দাঁড়ান আমি বোঝার ওয়েটা আমি বলে দিব। আগে এটা একটু আপনাদেরকে দেখায়নি। আমি সেম অ্যামাউন্টের আরো একটা ট্রানজাকশন করবো, এটা ধরেন 17 তারিখে, খেয়াল করেন, এটাও চেক দিলাম, এখানে একটা নাম্বার দিলাম,
এবং এটা ধরে নিলাম এটা হচ্ছে আমার অফিস রেন্ট। খেয়াল করেন, অফিস রেন্ট অ্যামাউন্ট 196.48 না কত ছিল, 196.48। দেখেন একই অ্যামাউন্ট দুইবার আমরা দিলাম, 7 ক্লোজ করলাম। এখানে নরমালি দুইটা ট্রানজেকশন যদি একসাথে আসে, একটা মিললে যেমন ম্যাচ দেখায় আর দুইটা মিললে এখানে ভিউ দেখাবে। একটাও দেখায়নি। দেখেন এইখানে এই যে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে একটা যদি ম্যাচ করে তাহলে অ্যাডের জায়গায় ম্যাচ লেখা থাকবে, আর দুইটা অ্যামাউন্ট যদি একই হচ্ছে অ্যামাউন্টের দুইটা ম্যাচ করে তখন এখানে দেখাবে ভিউ। এখন এটা কোনোটাই দেখাচ্ছে না। এখন আমরা কি করব, এই যে টেলিফোনে যাব, ম্যাচে যাব, ম্যাচে গেলে এখানে দেখেন এখানে আমাকে ওরা একটাই খুঁজে বের করতে পেরেছে, 17-21 থেকে 17-7 অল, এখানে একটাই পাইছে। এবং এখানে দেখেন পে ইফ বে ফোন, আমরা চাইলে এইটাকে আরো ডিটেলে যদি দেখতে চাই, এই যে এক্সপেন্স, এখানে একটা এক্সপেন্সই পাইছে তারা, এই দেখেন আরো একটা আসছে, এই যে দুইটা আসছে এখানে। এবার খেয়াল করেন তো যে আমি কোনটার সাথে ম্যাচিং করব। এখানে আমার অ্যামাউন্ট 196, এটা হচ্ছে আমার মানে অরিজিনাল ট্রানজেকশন, এটার সাথে আমার এটা ম্যাচিং করতে হবে। এখন দুইটা একই অ্যামাউন্ট, দুইটা একই অ্যামাউন্ট, আমি কোনটার সাথে ম্যাচ করব। প্রথমত আমি অ্যামাউন্ট তো মিলেই গেছে, প্রথমে ডেট দেখব, ডেটের সাথে এটা ধরেন আমার ডেটটা 17-7, এখানে 15 আর 16, ডেটও প্রায় কাছাকাছি। রেফারেন্স নাম্বার ধরেন এখানে আপনার দেওয়া নাই, যদি দেওয়া না থাকে তাহলে আপনি কি করবেন, আপনি এই যে পেই সাথে মিলাবেন। দেখেন এখানে বলছে ইফ বে ফোন, আর এখানে দেখেন কোনো কিছু লেখা নেই, তাহলে আমরা কিন্তু এইটার সাথে ম্যাচ করব, এটার সাথে কিন্তু করব না। ঠিক আছে, তাহলে আপনি কি করবেন, এখানে টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিলে এখন দেখেন এই যে একটা ম্যাচ হয়ে গেল, টোটাল এত, ডিফারেন্স 0। ঠিক আছে, এখন আমরা এই যে ম্যাচ করবো, দেখেন তাহলে ওই ইফ বে ফোনের সাথে এটা ম্যাচিং হয়ে যাবে। ঠিক আছে, দুইটা যদি হয়। আর যদি সরাসরি আপনার কাইন্ডলি আবার একটু বলবেন, এটা একটু কোনটা বুঝেননি, মানে কিন্তু আবার একটু রিভিউ মানে আচ্ছা বলছেন। ধরেন আপনি একটা আপনি তো এটা ম্যানুয়াল ইম্পোর্ট করেছেন, কিন্তু আপনার ইম্পোর্ট করার আগেই আপনি যখন যেই সাপ্লায়ারকে চেক দিয়েছেন, সাথে সাথে ওই সাপ্লায়ার কি করছে, মানে আপনার অ্যাকাউন্টেন্ট কি করছে, আপনার ব্যাংক বুকে সে লিখে রাখছে, ব্যাংক বুক মানে কুইক বুকসে সে ম্যানুয়ালি এন্ট্রি দিয়ে রাখছে। এখন যখন আপনি এটা আবার ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করার পরে আপনি জানেন, মানে কাজটা তো আপনিই করতেছেন, আপনি জানেন কোন কোন চেক আপনার এন্ট্রি করা আছে, এগুলো ধরেন আপনি জানেন। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ক্যাটাগরি করার সময় নিশ্চয়ই আপনি চেক যদি সরাসরি না মিলে আপনি ফাইন ম্যাচে যাবেন, ফাইন ম্যাচে গিয়ে দেখবেন যে এখানে ম্যাচ করে কিনা, দেখেন ম্যাচ করতেছে না, তার মানে এটা আপনি এন্ট্রি দেন নাই। এখন আগের যেগুলো এন্ট্রি করবেন ঠিক ওইগুলো এখানে ম্যাচিং হয়ে নিচে 2-3 যতগুলো ম্যাচ করবে অ্যামাউন্ট ততগুলো একসাথে শো করবে। এখন আপনি প্রথমে টাইপ মিলাবেন, রেফারেন্স নাম্বার, মূলত রেফারেন্স নাম্বার এবং পেই, এই দুইটা জিনিসের মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারবেন এক্স্যাক্টলি কোনটার সাথে আপনার এই রিয়াল ট্রানজেকশনটা ম্যাচ করে। যেমন একটু আগে আমি একটাতে পেই পেয়েছিলাম ইফ বে ফোন, আর একটাতে পেই পাইনি, যেটাতে আমি পেই পাইনি ওইটা আমি কি করব না, ওইটাকে আমি টিক চিহ্ন দিব না, যেটাতে পেয়েছি ওইটাতে আমি টিক চিহ্ন দিব, দিয়ে আমি ওইটাকে ম্যাচিং করব। মনে রাখবেন রেফারেন্স নাম্বার এবং পেই এই দুইটার যে কোনো একটা মিলবে, মিলে যেটার সাথে মিলে ওইটাকে আপনি ক্যাটাগরি করবেন। এমনও হতে পারে একই ডেটে 7টা 8টা 10টাও একই অ্যামাউন্ট থাকতে পারে,
ওইখান থেকে খুঁজে বের করে একটাকে ম্যাচিং করতে হবে। আর খুঁজে বের করার সময় আপনি ম্যাচিং করবেন আপনার ইম্পোর্ট করা যেই ডেসক্রিপশন ট্রানজেকশনের ওইটার সাথে মিল রেখে আপনার ওই 7টার মধ্যে কোনটা কাছাকাছি ম্যাচ করে, রেফারেন্স নাম্বার ধরে মিলাবেন, বিল নাম্বার ধরে মিলাবেন, অথবা পেই নাম দিয়ে মিলাবেন, তাহলে যেটা মিলবে ওইটা আপনি ম্যাচিং করে দিবেন। দ্যাটস ইট। আচ্ছা, এটা গেল ম্যাচিং এর ব্যাপার। বলেন স্যার। ম্যাচিং বলতে আমি যেটা মনে করছি, আমি আসলে মানে ইয়ে করছি, সেটা হলো ধরেন আমি ম্যানুয়ালিও ইয়ে দিলাম, পোস্টিং দিলাম, আবার পরে যখন আমি ইম্পোর্ট করলাম, এটাতে ডুপ্লিকেট যাতে না হয়, একটা কমন রাখার জন্য কি এটা? রাইট, এটাই বলতে চাচ্ছি যে আমি কিন্তু এটা অনেকবার বলছি, আপনার অ্যাকাউন্টেন্ট চেক দেওয়ার সাথে সাথে লিখে রাখছে আপনার ব্যাংক বুকে। ব্যাংক বুক মানে আপনার কুইক বুকসে এন্ট্রি করে রাখছে এই যে এক্সপেন্স মেনু ব্যবহার করে, যেটা আমি পরে আপনাদেরকে দেখাইছি। এখানে আমি এক্সপেন্স মেনু ব্যবহার করে একই অ্যামাউন্টের একটা ট্রানজাকশন রেকর্ড করেছি এবং আমি ইম্পোর্ট করে এখানে দেখতে পাচ্ছি যে আমার ইম্পোর্টও হয়ে গেছে। আমার একই জিনিস দুইবার হয়েছে। দুইবারকে একটা করার উদ্দেশ্য হলো ম্যাচিং করা। ম্যাচিং করা মানে হচ্ছে দুইটাকে এক করা, একবার করে রেকর্ড করা। আর স্যার আমরা যে এটা ইনপুট করব ওটাকে আমরা স্ট্যান্ডার্ড ধরব, তাই তো স্যার? স্ট্যান্ডার্ড বলতে ওইটার ধরেন স্ট্যান্ডার্ড ধরবো এই জন্যই, যদি একই অ্যামাউন্ট দুইটা হয়, দুইটা তো আর মানে একই ডেটে হইতে পারে না, মানে একই ডেটে হইতে পারে কিন্তু দুইটা দুই রকম হবে, কিন্তু একই ট্রানজেকশন তো আপনি একই অ্যামাউন্টের ট্রানজেকশন একাধিক আপনি রেকর্ড করতেই পারেন। সেই ক্ষেত্রে আপনি যখন পিডিএফ এ কিংবা ইম্পোর্টের সাথে মিলাবেন তখন টার্গেট রাখবেন যে আপনার ইম্পোর্ট করা ট্রানজেকশনের ডেসক্রিপশন কি আছে, আপনার রেফারেন্স নাম্বার কি আছে, সাপ্লায়ারের নাম কি আছে, যেটার সাথে মিলবে ওইটাকে আপনি ম্যাচ করে দিলে ইম্পোর্ট এবং ম্যানুয়াল দুইটা এক হয়ে যাবে, তাহলে ডুপ্লিকেট হবে না। আর বাকি যেটা থাকবে তার মানে ওইটা আলাদা ট্রানজেকশনের সাথে ম্যাচিং করবে, এটার সাথে করবে না। ঠিক আছে, এবার আসেন আমরা এখানে যেটা জানলাম যে ম্যাচিং জিনিসটা আমরা জানলাম। দেখেন ক্যাটাগরি কি এটা একটু এখন করে দেখাই। ম্যাচিংটা আগে আমরা শেখার চেষ্টা করেছি যে আগেও এন্ট্রি করা আছে, ইম্পোর্টও করা আছে, দুইটাকে আমরা এক করাই হচ্ছে ম্যাচিং এর কাজ। আর ম্যাচিংটা দুই ভাবে হয়, একটা সরাসরি এখানে ম্যাচ লেখা থাকে, আর একটা থাকবে না, আপনি কি ফাইন্ড আউট করতে হবে। এই যে ফাইন্ড ম্যাচে কি এখানে ক্লিক করলেই খুঁজে বের করতে পারবে যে এই নামে বা এই অ্যামাউন্টের কোনো ট্রানজাকশন আগে রেকর্ড করা হয়েছে কিনা। এইবার আসেন আমরা ক্যাটাগরি করব। ক্যাটাগরির ক্ষেত্রে ধরেন এই যে ব্যাংক ওভারড্রাফট বা ব্যাংক ফি, এটা ধরেন আপনার ম্যাচিং এ নাই, এটা ম্যাচিং থাকার কথাও না। একটু খেয়াল করে দেখেন, ব্যাংক সার্ভিস চার্জ কেটেছে বা ব্যাংক চার্জ কেটেছে, এইটা তো আপনি আগে থেকে জানবেন না, জানবেন? বলেন। না স্যার, জানা যাবে না, স্টেটমেন্ট না পাওয়া পর্যন্ত। তার মানে এটা আপনি ম্যানুয়ালি করেন নাই, মোটামুটি আপনি শিওর, তাহলে এটা নতুন করে এন্ট্রি করতে হবে, আপনার তো খরচ দেখাইতে হবে এটা, ওই জন্য এটা ক্যাটাগরি করবেন। ক্যাটাগরিতে এসে এক্সপেন্স, এখানে দেখেন এক্সপেন্স না চেক। এক্সপেন্স মানে আপনি চেক ইস্যু না করে যদি খরচ হয়, যেমন ব্যাংক চার্জ তো আর আপনি চেক ইস্যু করেন নাই, এটা তো ডিরেক্টলি এক্সপেন্সই হবে, এখানে চেক দেওয়ার কোনো সুযোগ নাই। এখানে আপনার সাপ্লায়ারের নাম না দিলেও কোনো অসুবিধা নাই, অ্যাকাউন্ট হবে ব্যাংক চার্জ, আর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস দরকার নাই। ভ্যাটের এখানে আমরা এক্সাম্পল দিয়ে এটাকে নো দিব, নো দিয়ে আমরা এই যে অ্যাডে ক্লিক করব। অ্যাডে ক্লিক করা মানেই হচ্ছে আপনার এই ট্রানজেকশনটা ক্যাটাগরি হয়ে গেল, এটা হচ্ছে ম্যানুয়াল ক্যাটাগরি। তাহলে আমরা ক্যাটাগরি বুঝলাম, ম্যাচ বুঝলাম। রেকর্ড অ্যাজ ট্রান্সফার, এটার কাজ কি? এখানে খেয়াল করে দেখেন তো যে আমার এখানে কি বলছে, এখানে বলছে উইথড্র মেড ইন এ ব্রাঞ্চ অর স্টোর, মানে আপনার কোম্পানি মানে সুপার কেয়ার ফার্মেসি $240 ব্যাংক থেকে উইথড্র করছে, কিন্তু উইথড্র করছে ব্রাঞ্চের জন্য, কিন্তু কোনো খরচ তো এখনো করে নাই। তাহলে আমরা এইটাকে কি করতে পারি, ক্যাশ টাকা মানে ব্যাংক থেকে টাকা তুলে আমাদের ক্যাশে আছে, এখন আমরা এটা খরচ করি নাই, সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্যাটাগরি না করে ফাইন মানে ম্যাচিং এ
না গিয়ে আমরা কি করব, এই টাকাটা ট্রান্সফার দেখাবো, রেকর্ড অ্যাজ ট্রান্সফার। এটা আমি বলছি ক্যাশে টাকা আনতে পারেন অথবা অন্য কোনো ব্যাংকে টাকা ট্রান্সফার করতে পারেন, তখন আপনি এই মেনুটা ব্যবহার করবেন। তখন আপনি এখানে ক্লিক করেন, করে ট্রান্সফার টু কোথায় রাখছেন, টাকাটা আপনার ক্যাশে আছে, ক্যাশ অন হ্যান্ড। আর এখানে অ্যাটাচমেন্ট থাকলে অ্যাটাচমেন্ট দিবেন, রুল ক্রিয়েট করার দরকার হলে রুল ক্রিয়েট করবেন, এক্সক্লুড করার দরকার হলে এক্সক্লুড করবেন, এবং না হলে আপনি অ্যাড যাবেন। রেকর্ড অ্যাজ ট্রান্সফার, যেটা আমি অন্য কোনো ক্যাশ অথবা ব্যাংকে ট্রান্সফার করার সময় ব্যবহার করব। আরেকটা ধরেন আমরা এখানে ক্রেডিট কার্ড, এখানে ধরেন যেটা আছে, ধরেন গুগল অ্যাডস না দিয়ে আমরা এখানে ধরেন কেবল ওয়ান, এটা যদিও দেওয়া আছে হচ্ছে আপনার কেবল ওয়ান, এই কোম্পানিকে পেমেন্টটা করা হয়েছে, এটাকে যদি আমার মনে হয় যে আমি ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করার জন্য আমার এই ব্যাংক থেকে টাকাটা ট্রান্সফার করছি, তাহলে আমরা কি করব, এখানে কোনোটাই ব্যবহার না করে আমরা রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ডে চলে যাব। ক্রেডিট কার্ডে গিয়ে আমরা সিলেক্ট ক্রেডিট কার্ড, এখানে আমরা এই যে দেখেন একটা ক্রেডিট কার্ড আছে, তাহলে এই ক্রেডিট কার্ডে আমরা সিলেক্ট করে আমরা এটাকে এই যে অ্যাড করে দিলে আমার কিন্তু এটা ক্রেডিট কার্ডে ট্রান্সফার হয়ে যাবে। তার মানে ক্রেডিট কার্ডের ডিপোজিটে যাবে আর এই ব্যাংক থেকে টাকাটা চলে যাবে। তো ক্রেডিট কার্ডে ট্রান্সফার করার দরকার হলে তখন আমরা রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড দিয়ে আমরা অ্যাড করব, তাহলে আমাদের ক্রেডিট কার্ডে চলে যাবে। এখন আসেন স্যার, এগুলো স্যার ব্যাংকে লিংক থাকলে তো সম্ভব হবে না স্যার? সবই সম্ভব, আমি লিংকেরটাও দেখাবো। ওয়েট আগে আমরা ম্যানুয়ালটা শিখে নিই। এইখানে দেখেন যে আমরা আমি যেই জিনিসটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে এখানে যে আমাদের 4টা মেনু আছে, এই 4টা মেনু কখন কোনটা ব্যবহার করবেন এটা বোঝানোর জন্য আমি এত কথা বললাম। এটা ব্যবহার করবেন যখন আগে রেকর্ড করা থাকবে না, এটা ব্যবহার করবেন আগে রেকর্ড করা আছে ওটার সাথে শুধু মিলাবেন, দিস ইজ কল ম্যাচ। এটা হচ্ছে যখন আপনি এখান থেকে টাকা তুলে ক্যাশে জমা করবেন অথবা অন্য কোনো ব্যাংকে ট্রান্সফার করবেন, তখন রেকর্ড অ্যাজ ট্রান্সফার মেনুটা ব্যবহার করবেন। সবাই এই পয়েন্ট টু পয়েন্ট এগুলো নোট করবেন। ক্যাটাগরি কখন ইউজ করবেন এটা আপনি আপনার মতো করে লিখে রাখবেন, ম্যাচ কখন করবেন আপনার মতো করে লিখে রাখবেন ভিডিও দেখার পর, রেকর্ড অ্যাজ ট্রান্সফার কখন রেকর্ড করবেন আপনার মতো করে লিখে রাখবেন ভিডিও সাবমিট করার পর। এই 4টা পয়েন্ট আমি অ্যাসাইনমেন্ট হিসাবে চাই, আমাকে দেখাবেন। রেকর্ড অ্যাজ ক্রেডিট কার্ড কখন ব্যবহার করবেন, যখন এই ব্যাংক থেকে আমরা তো ব্যাংকের মানে অ্যামাউন্ট গুলো বিভিন্ন ওয়েতে যেমন রিসিভ করতে পারি, আবার বিভিন্ন খাতে খরচও করতে পারি। ধরেন আপনার ব্যাংক থেকে টাকা চলে গেছে, সব পেমেন্টই কি আপনার খরচ? সব পেমেন্ট তো খরচ না, আর ব্যাংক তো আপনাকে 2টার বাইরে অন্য কোনো কিছু দেখাবে না, যেমন টাকা ঢুকলেই ডিপোজিট দেখাবে, টাকা চলে গেলেই পেমেন্ট দেখাবে, ঠিক আছে? এখন আপনি ক্রেডিট কার্ডে পেমেন্ট করছেন নাকি অন্য ব্যাংকে ট্রান্সফার করছেন নাকি আপনি খরচ করছেন, এইটা কিন্তু এটার উপর ভিত্তি করে কিন্তু ব্যাংক আপনাকে যে আলাদা আলাদা করে ডেবিট ক্রেডিট করবে না, অর্থাৎ ওর অপশনই আছে ডেবিট আর ক্রেডিট অথবা ডিপোজিট আর পেমেন্ট, এর বাইরে কিচ্ছু নাই। সেই জন্য এই 4টার ইম্প্যাক্ট 4 রকমের, এটা লিখে রাখবেন এবং এটা অ্যাসাইনমেন্ট আকারে দিবেন। এটা আমি আপনাদের প্রত্যেকের নোট দেখব। এরপরে আসেন হলো, এবং আর একটা জিনিস দেখেন, এই এক্সপেন্স কখন ব্যবহার করবে, চেক কখন ব্যবহার করবে। এক্সপেন্স ব্যবহার করবে যখন হাতে লেখা নোট নাকি হাতে লিখেই দিবেন, হাতে লিখেই দিবেন, হাতে লিখেও দিতে পারেন, কম্পিউটারে টাইপ করেও দিতে পারেন, ঠিক আছে? আপনারা যখন রিয়েল লাইফে কাজ করেন তখন এই কোশ্চেনগুলো আমাকে আবারও করেন, তখন খুব লাগে যে আমি বলার পরও কেন এই জিনিসগুলো বুঝেন না, যে এটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব, এগুলো লিখে রাখবেন এবং এটা আমাকে কম্পিউটার টাইপ করে দিতে পারলে দিবেন অথবা হাতে লিখে দিবেন। এরপরে আসেন হচ্ছে এক্সপেন্স এবং চেক কোনটা কখন ব্যবহার করব। নরমালি ফরেন ক্লায়েন্ট যারা, তারা চেক বেশি ব্যবহার করে না, এক্সপেন্স বেশি ব্যবহার করে। দেখেন এক্সপেন্স করব না চেক করব, এটা বুঝবো কিভাবে? এখানে খেয়াল করে দেখেন, এই যে লেখা আছে চেক কার্ড পারচেজ, এখানে দেখেন
তার কার্ডের নাম্বারও দেওয়া আছে, এই কার্ডের মাধ্যমে সে পেমেন্ট করছে, তার মানে এটা আপনার চেক দেওয়ার কোনো কারণ নাই, আপনি দিবেন এক্সপেন্স। যদি চেক থাকে চেক নাম্বার লেখা থাকবে তাহলে আপনি চেক দিবেন, আদারওয়াইজ চেক দিবেন না, এক্সপেন্স দিবেন। এইবার আসেন আমরা, মনে করেন এখানে আমার যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স, এখানেও অ্যাডভার্টাইজিং এক্সপেন্স। এখন এখানে ওরা আমাকে সাজেশন দিচ্ছে যে কোনটা কোন হেডে আমি ক্যাটাগরি করব, কিন্তু আমি যখন রিয়েল লাইফে কাজ করব তখন এই নামগুলো যে যেমন গুগল অ্যাডস, এটাকে পেমেন্ট করা হয়েছে $480, এটা যে আমার অ্যাডভার্টাইজিংয়েই যাবে এই কনসেপ্টটা আমার কোত্থেকে আসবে? এই কনসেপ্টটা আসবে, আমি অ্যাকাউন্টিং জানি, ক্যাটাগরি করতে পারি, কোন খরচ, কোন নেচারের খরচ কোন হেডে যাবে সেটা আমার আগে থেকেই জানা। আর যারা আমরা জানি না এটা নিয়ে স্টাডি করেন, আপনি শুধু নেচারটা বোঝার চেষ্টা করেন। আমরা গুগল অ্যাডসে গেলে গুগলে কি করি আমরা? গুগল অ্যাডওয়ার্ডস, এখানে আমরা বিভিন্ন ধরনের অ্যাড দেই, ঠিক আছে? মানে কোম্পানির বিভিন্ন ধরনের অ্যাড দেয়া হয়। যদি কোনো অ্যাড দেয়া হয় তাহলে এইটা অ্যাকাউন্টিং ট্রিটমেন্টটা কি হবে? বিজ্ঞাপন খরচ, অ্যাডভার্টাইজিং এন্ড মার্কেটিং আমরা চাইলে দিতে পারি। সো এখানে দেখেন অ্যাডভার্টাইজিং দেওয়া আছে। এরপরে আমরা কি করব, এখানে চাইলে সাপ্লায়ারের নাম যেহেতু আছে চাইলে আমরা দিতেও পারি, না দিলেও অসুবিধা নেই। আর মানে অ্যাকাউন্ট হচ্ছে অ্যাডভার্টাইজিং, ভ্যাটের এখানে আমাদেরকে যেহেতু ভ্যাট সেটিং করা আছে এখানে কিছু হলেও ভ্যাট দিতে হবে, নো ভ্যাট হলেও দিতে হবে। এরপর আমরা অ্যাড করব, তাহলে কিন্তু আমার এখানে অ্যাড হয়ে গেল। এখন এই যে গুগল অ্যাডস যেটা আমরা করলাম ওইখানে একটু ঝামেলা থাকতে পারে। ঝামেলাটা কি, আমি একটু এটাকে আনক্যাটাগরি করি, খেয়াল করেন। যেটা নর্মালি যেটা হয়ে থাকে, আমি ধরেন এখানে এটা আন্ডো করলাম, দেখেন আন্ডো করে এই যে গুগল অ্যাডস, আচ্ছা আর একটা করে ফেলছি, যেটা করছি এটাই করি। ধরেন আমেরিকান এয়ারলাইন্স, এইটাকে আমরা $380.80 ছিল, এটা কোথায় আছে? ও এটা তো ক্যাটাগরিতে আছে। আমরা চলে গেলাম হচ্ছে এখানে, এই যে অ্যাডভার্টাইজিং, এটা ওপেন করেন। এখানে যদি এমন হয় $480 মধ্যে $470 হচ্ছে আপনি গুগলকে পেমেন্ট করছেন অ্যাডভার্টাইজিং এর জন্য, বাকি $10.49 আপনি খরচ করেছেন অন্য খাতে। অন্য খাতে বলতে এটা গুগল কমিশন হতে পারে, গুগল চার্জ হতে পারে, বা এটা হতে পারে ভ্যাট হতে পারে, ঠিক আছে? সেই ক্ষেত্রে এটাকে আপনি স্প্লিট করবেন কিভাবে? দেখেন এইটা ধরেন দুই ভাগে ভাগ করবেন, অথবা ধরেন আমি গত ক্লাসে আপনাদেরকে ব্যাংক লোনের কিছু জিনিস আপনি বুঝাইছি। তো সেই ক্ষেত্রে ধরেন ব্যাংক লোনের ইনস্টলমেন্ট দিচ্ছেন 12,906 টাকা, ওইটার মধ্যে প্রিন্সিপালও আছে, ওটার মধ্যে ইন্টারেস্টও আছে। এখন ব্যাংকে গিয়ে দেখলেন এখানে 12,906 টাকা পেমেন্ট হয়েছে, কিন্তু ব্যাংক তো আর আলাদা করে দেয় নাই। সো ওইটাকে আপনি এখানে কিন্তু স্প্লিট করতে পারবেন। দেখেন স্প্লিট করার মানে ওয়েটা কি, স্প্লিটে যাব, স্প্লিটে গেলে এখানে ধরেন গুগল অ্যাড, ঠিক আছে, এটা গেল অ্যাডভার্টাইজিং, এবং এখানে ধরলাম আমরা 470, খেয়াল করেন 70.49 অথবা 470 রাউন্ড ফিগার ধরলাম 470, এবং অ্যানাদার যেটা রয়েছে ওইটাকে আমরা অন্য হেডে দিব। অন্য হেড বলতে ধরেন এখানে আমার ধরেন এখানে অন্য একটা হেড দেই, ধরেন এখানে সাবস্ক্রিপশন 470 হচ্ছে আমার অ্যাডভার্টাইজিং, আর সাবস্ক্রিপশনের ফি আছে মনে করেন $10.49। তাহলে আমার দুইটা তো দুই রকম হেড, তাহলে আমি এটাকে আলাদা করে দিব, দেখেন, এবং এই দুইটা কিন্তু আলাদা হয়ে যাবে। এখন দেখেন $480 ঠিক আছে, কিন্তু এটা দুইটা হেডে খরচটা হবে, এবং এখানে আপনি 0% দিবেন, দিয়ে এটাকে আপনি 7 ক্লোজ করে দিবেন, তাহলে দুইটা হেডে কিন্তু এটা ক্যাটাগরি হয়ে গেল, এবং আপনার প্রফিট এন্ড লসে দুইটা হেডই দেখাবে, সাবস্ক্রিপশনও দেখাবে এবং আপনার অ্যাডভার্টাইজিংও দেখাবে। এরপরে ধরেন অনেকগুলো ট্রানজেকশন যদি আপনার সেম ক্যাটাগরি হয়, ধরেন এই যে অ্যাডভার্টাইজিং এরকম আরো অনেকগুলো আছে, এটাও অ্যাডভার্টাইজিং, এটাও অ্যাডভার্টাইজিং,
ধরেন এটাও অ্যাডভার্টাইজিং, তিনটাই অ্যাডভার্টাইজিং। তাহলে আমরা তিনটা কি করব, একটা হেডে দিব। সবগুলোকে মানে যতগুলো একই হেডে যাবে ততগুলোকে আমরা প্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে দেখেন যে এডিটে যাব, এডিটে গিয়ে এখানে গিয়ে আমরা এক্সপেন্স দিব। যেহেতু অনেকগুলোকে একসাথে নিয়েছি, সো এখানে আমার সাপ্লায়ার বা কাস্টমারের নাম দেওয়ার দরকার নেই। আমি এখানে এসে লিখবো অ্যাডভার্টাইজিং, এখানে ভ্যাটের এখানে দিব ধরেন নো ভ্যাট বা এক্সাম্পটেড, এরপরে অ্যাপ্লাই এন্ড অ্যাকসেপ্ট দিব। তাহলে দেখেন তিনটা একসাথে হয়ে গেল যে 3 ট্রানজাকশন ক্যাটাগরাইজড। এরকম তিনটার জায়গায় 300 হতে পারে, ঠিক আছে। ব্যাংক চার্টস, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পারচেজ, ট্রানজাকশন পারচেজ, মানে ইন্টারন্যাশনাল আমি কোনো কিছু পারচেজ করার কারণে আপনার কিছু ফি দিতে হয়েছে, এটা আপনার ব্যাংক চার্জ নামে আপনি দিতে পারেন। এটা নাই তাহলে আমরা এটাকে ম্যানুয়ালি ক্যাটাগরি করবো যে 0.54, এটাকে আমরা এখানে দিব হচ্ছে নো ভ্যাট, এরপর আমি এটাকে অ্যাড দিলাম। তাহলে আমার এটা ক্যাটাগরি ডান। এখন হলো একটা সেল, এটা আমার ডিপোজিট পাশে আছে। ডিপোজিটে টাকা কি কি কারণে আসতে পারে, আপনার ক্লায়েন্ট আপনার ব্যাংকে জমা দিছে, ধরেন পার্সোনাল ফান্ড জমা দিতে পারে, অথবা কোনো সেলের টাকা পেতে পারে। যদি সেলের টাকা পান তাহলে সেল হবে, আর যদি এমনি কোনো ক্লায়েন্ট আপনার তার ফান্ড মানে তার নিজস্ব ফান্ড ব্যাংকে ডিপোজিট করে তাহলে এটা ওনার্স ইকুইটি নামে ক্যাটাগরি করবো। আর যদি সেলের টাকা হয় তাহলে সেল নামে ক্যাটাগরি করবো। আমি এটাকে সেল নামে ক্যাটাগরি করলাম। সেল অফ প্রোডাক্ট ইনকাম অর সেল, দুইটার যে কোনো একটা হবে, হয় এটা দিবেন অথবা এটা দিবেন। আমি এটাকে সেল নামেই দিলাম, দিয়ে এটাকে আমি ক্যাটাগরি করে ফেললাম। এটা তো আপনি অবশ্যই ক্লায়েন্টের কাছে শুধু ডিপোজিট লেখা থাকলে আসলে বোঝার কোনো ক্ষমতা নাই যে এটা আসলে কি হবে, এটা কি সেল হবে নাকি এটা আমার ওনার সিকিউরিটি হবে। এটার ব্যাপারে ক্লায়েন্টকে আস্ক করলে সে আপনাকে বলে দিবে যে এটা সেলের টাকা অথবা এটা ওনার্স কন্ট্রিবিউশন, একদম স্পষ্ট করে সে আপনাকে বলে দিবে। অ্যাড করবো, এখন দেখেন আমার ক্যাটাগরি ডান। সো এখানে ক্যাটাগরি করার অনেকগুলো ওয়ে আছে, মাল্টিপল একসাথে করতে পারবেন, ফান্ড ট্রান্সফার করতে পারবেন, ক্রেডিট কার্ডে টাকা ট্রান্সফার করতে পারবেন, আপনার আরো অনেকগুলো ওয়ে আমি ম্যাচিং করতে পারবেন, অনেকগুলো ওয়ে বলেছি। প্রত্যেকটা টপিক ধীরে ধীরে একটা একটা করে চেক করে করে আপনারা কাজ করবেন। আর ক্যাটাগরির ক্ষেত্রে যেটা বুঝবেন না সেটা আপনারা গুগলের যে আপনার সার্চ ইঞ্জিন এটা ব্যবহার করে আপনারা হেল্প নিতে পারেন। যদি ডেসক্রিপশনটা প্রপারলি থাকে, দেখেন ডেসক্রিপশন প্রপারলি থাকলে আপনি বের করতে পারবেন। যেখানে ডেসক্রিপশন প্রপারলি আছে এটাকে কপি করবেন, এখান থেকে জাস্ট শুধু মানে সাপ্লায়ারের নামটা কপি করবেন, তাহলেই হয়ে যাবে। যে গোড্যাডি একটা সাপ্লায়ার, ইবে ফোন একটা সাপ্লায়ার, এখানে আমেরিকান এআই একটা সাপ্লায়ার, ঠিক আছে, গেট রেসপন্স একটা সাপ্লায়ার, এগুলো আপনার ইয়েতে গেলেই পাবেন। এগুলো কমন, খুব ফেমাস কোম্পানি। গুগলে গেলে আপনি এদের অ্যাক্টিভিটি বুঝতে পারবেন এবং ওদের বিজনেসের নেচার বুঝে আপনি এটাকে ক্যাটাগরি করবেন। তাহলে দেখেন আমার ক্যাটাগরির কাজ শেষ। এবার আমরা রিকনসাইল করব। রিকনসাইল করতে গেলে আমরা চলে যাব আমাদের ব্যাংক ফিডে। এই হচ্ছে আমাদের ব্যাংক ফিড, এই যে রিকনসাইলে যাব। দেখেন রিকনসাইলে যাওয়ার পরে এইবার খেয়াল করেন ওয়েলস ফার্গো ঠিক আছে, ওপেনিং ব্যালেন্স ঠিক আছে। এখন রিকনসিলিয়েশন রিপোর্ট রান করার জন্য আমার দুইটা জিনিস লাগবে, একটা ক্লোজিং ব্যালেন্স লাগবে, ক্লোজিং ব্যালেন্স দিলাম, এবং আরেকটা ক্লোজিং ডেট লাগবে। ক্লোজিং ডেট কত, 30 জুন 2021, 30 জুন দিব এখানে। ঠিক আছে, দিয়ে আপনি স্টার্ট রিকনসাইলিং দিবেন। দেওয়ার পরে এবার দেখেন এটা মিলে গেছে। এখন এটা মিলে গেলেই কি আপনার মানে ডান কিনা, প্রথমে দেখেন আমরা যেটা করব, ফার্স্টে দেখব ওপেনিং ব্যালেন্স ঠিক আছে কিনা। ওপেনিং ব্যালেন্স ঠিক আছে, স্টার্টিং ব্যালেন্স সরি এটা হচ্ছে আমার বিগিনিং ব্যালেন্স। এরপর আমরা দেখব হচ্ছে ডিপোজিট ঠিক আছে কিনা, ডিপোজিট ঠিক আছে, পেমেন্ট ঠিক আছে কিনা, পেমেন্ট ঠিক আছে, ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে কিনা, ক্লোজিং ব্যালেন্স ঠিক আছে, সবই ঠিক আছে। বিগিনিং ব্যালেন্স, এন্ডিং ব্যালেন্স, পেমেন্ট, রিসিপ্ট, ক্লিয়ার ব্যালেন্স এবং ডিফারেন্স জিরো। মনে রাখবেন এখানে ডিফারেন্স জিরো হলে আপনি মনে মানে
খালি চোখে মনে করবেন যে এটা আপনার রিকনসাইল ডান। আপনি জাস্ট এখানে ফিনিশ নাও দিবেন, ফিনিশ নাও দিয়ে আপনি ডান দিবেন। এইবার আসেন, আমি মোটামুটি শিওর যে আমার এটা হয়ে গেছে। আমরা এটাকে কি করব, ডাউনলোড করব। দেখেন ডাউনলোড করলে আমরা এটাকে এখানে আমরা লিখব রিকনসাইল জুন 2021। এইবার খেয়াল করেন, এটা আমাদের মানে রিপোর্ট, এটা হচ্ছে রিকনসিলিয়েশন রিপোর্ট। এই রিপোর্টটা আমাকে প্রোভাইড করবেন, কিন্তু আমার যে রিকনসিলিয়েশন হইছে এটা তো মোটামুটি শিওর, কিন্তু আদৌ সঠিক নিয়মে হয়েছে কিনা, অর্থাৎ আমার ব্যাংক রেজিস্টার এবং আমার ব্যাংক স্টেটমেন্ট দুইটা সমান কিনা এটা বোঝার জন্য আমি ব্যাংক রিকনসিলিয়েশন বা ব্যাংকিং প্যানেলে মেলার সাথে সাথে ব্যালেন্স শিটে ওই ডেটে ওই ব্যাংকে ওই অ্যামাউন্ট আছে কিনা এটা আমাকে চেক করতে হবে। দেখেন আমরা চলে যাব রিপোর্টে, খেয়াল করবেন আমাদের রিকনসিলিয়েশন রিপোর্ট ডান, কিন্তু আদৌ হয়েছে কিনা আমরা রিপোর্টে যাব। রিপোর্টে গিয়ে ব্যালেন্স শিটে যাব। দেখেন ব্যালেন্স শিটে আমরা রিকনসিলিয়েশন করেছি 2000। দেখেন ব্যালেন্স শিট এখানে আমি 2021-এর ধর অনেক আগে থেকেই দিলাম, সমস্যা নেই, কিন্তু আমি জুনের 30 দিয়ে এন্ডিং করব। এন্ডিং করে দেখবো যে আমার ওই ব্যালেন্সের সাথে এটা মিলে কিনা। ওয়েলস ফার্গো আমার ব্যাংক বলে টাকা আছে আমার 1100, কিন্তু আপনার ব্যাংক রেজিস্টার বলে টাকা আছে 3,62,000, এটা তো মিলল না। দেখেন ব্যাংক বলে টাকা আছে আপনার 1142, কিন্তু ব্যাংক ব্যালেন্স শিটে গিয়ে দেখলেন যে আপনার ব্যাংকে টাকা শো করতেছে 3,62,000, তাহলে তো অনেক টাকা বেশি শো করতেছে, আদৌ এই টাকা তো আপনার ব্যাংকে নাই। ঠিক আছে, তাহলে এটাকে আমরা কিভাবে মিলাবো? আবার ট্রায়াল ব্যালেন্সে যাবেন। দেখেন কোন কোন রিপোর্ট মানে আপনি ম্যাচিং করবেন রিকনসিলিয়েশন হওয়ার পরেও। রিকনসিলিয়েশন রিপোর্ট মিলাবেন, ব্যালেন্স শিট মিলাবেন, ট্রায়াল ব্যালেন্স মিলাবেন, তিনটা বললাম, আরো একটা আছে। তাহলে এটাকে আমরা একটু ট্রায়াল ব্যালেন্স রান করে দেখি। ট্রায়াল ব্যালেন্সেরও রিপোর্ট কিন্তু আপনাকে অবশ্যই 2020 থেকে শুরু করি, যেহেতু ক্যারি ফরওয়ার্ড হয় সমস্যা নেই, এখানে আপনার ট্রায়াল ব্যালেন্সের হিসাবগুলো কিন্তু ক্যারি ফরওয়ার্ড হবে। এটা আমরা জুন দিব, জুন দিয়ে 2021 দিব। মানে আমার টার্গেট হচ্ছে জুনের 30 এন্ডিং ডেট দিয়ে আমরা রিপোর্ট রান করব। আচ্ছা এখানে বলেছে এবার নেবে, এখানে দেখেন তো এখানেও 3,62,000 আছে, তার মানে আলটিমেটলি আমার ব্যালেন্স শিট মিললে এটাও মিলবে, ব্যালেন্স শিট মিলে নাই এটাও মিলে নাই। এবং আপনি ব্যাংক রেজিস্টারে গেলে দেখবেন গো টু ব্যাংক রেজিস্টার, খেয়াল করবেন গো টু ব্যাংক রেজিস্টার, এখানে এসে আপনি 30 জুনে যান। এই যে 30 জুন, মানে এরপরে তো 30 জুনের আর কোনো ট্রানজেকশন নাই। এখানে দেখেন এটা রেজিস্টার দেখেন কত আছে, এই যে 3,62,000, তার মানে সব জায়গায় 3,62,000, কিন্তু আমার বানাইতে হবে 1100 সামথিং, মিলে নাই। কিন্তু এখন মিলে নাই যেগুলো, সেইগুলো খুঁজে বের করতে হবে। খুঁজে বের করবেন কিভাবে? দেখেন এখানে দেখেন আর ছাড়া কি কি আছে, এটা আর নাই, এটা আর নাই, এখানে দেখেন আরো অনেকগুলোতে আর নাই। এখানে আবার দেখেন রেজিস্টার ক্লিন করবেন কিভাবে। এটা হচ্ছে আমার ব্যাংক রেজিস্টার, মনে রাখবেন এই স্ট্যাটাস, এটাকে বলা হয় স্ট্যাটাস বার, এই যে স্ট্যাটাস কলাম আর কি। এই যে এখানে দেখেন ডাবল বক্স, কোন কোন জায়গায় ডাবল বক্স আছে, কোন কোন জায়গায় কোনো বক্সই নাই। দেখেন এখানে ডাবল বক্স আছে, কোন জায়গায় কোনো বক্সই নাই। আপনি এখানে যে জিনিসটা চিন্তা করবেন যে যেখানে কোনো বক্সই নাই এই ট্রানজেকশনটা ম্যানুয়াল রেকর্ড করা, আর যেখানে ডাবল বক্স আছে সেই ট্রানজেকশনটা ইম্পোর্ট করা। এক কথা এটা মনে রাখবেন।
আর যেখানে আর আছে এটা রিকনসাইল। আবার কিছু কিছু ক্ষেত্রে ধরেন সি থাকবে, যেমন আমি যদি এখানে সি করে দিই, দেখেন যে সি আমি ম্যানুয়ালি করে দিতে পারবো। এটা ধরেন সি আছে, সি মানে হচ্ছে জাস্ট ট্রানজেকশনটা ক্লিয়ার হয়েছে, রিকনসাইল হয়নি। সি মানে ক্লিয়ার হয়েছে, রিকনসাইল হয়নি। এবং এটাও ম্যানুয়াল করা দেখেই নিচে কোনো বক্স নাই, নিচে বক্স থাকলেই মনে করবেন এটা ইম্পোর্ট করা। এইবার আসেন, এই যে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু ট্রানজেকশন আছে যেগুলো আপনার ব্যাংক স্টেটমেন্টে নাই, ঠিক আছে, কিন্তু আপনার ব্যাংক রেজিস্টারে আছে। এখন এগুলোকে আপনার ক্লিন করতে হবে, এগুলো আপনি জাস্ট ডিলিট করে দিবেন। এগুলো ক্লিন করে আপনাকে মনে রাখতে হবে যে 1122.41 ওইটাই আপনাকে বানাইতে হবে। যেগুলো আপনার আর দেওয়া নাই, এগুলো আপনার ব্যাংকে নাই, না থাকলে এগুলো ডিলিট করে ক্লিন করবেন। এরকম এমনও ক্লায়েন্ট আপনি পাবেন যে 2018 সাল থেকে সে রিকনসিলিয়েশন মিলিয়ে এসেছে, কিন্তু তার রেজিস্টার মানে ভুল, সে অনেক অযাচিত ট্রানজেকশন রেকর্ড করেছে যেগুলো সে রিকনসাইল করার সময় বাদ দিয়ে করছে, কিন্তু রেজিস্টারে তো থেকেই যাবে। দেখেন আমার কিন্তু রিকনসাইল মিলছে, আমি ধরে নিছি যে আমার কাজ চাবান হয়ে গেছে, কিন্তু না, আপনার ব্যাংকে দেখাচ্ছে 3,62,000, এটা আপনার ব্যাংকে মানে আপনার বুকে শো করতেছে, কিন্তু আদৌ এই নামে কোনো টাকা আপনার হিসাবে নাই। যদি না থাকে তাহলে আপনি কি করে এটা এখানে রাখবেন? ক্লায়েন্ট তো বলবে যে তুমি যে 3,62,000 এখানে লিখছো, এই টাকা তো আমার ব্যাংকে নাই, তো তুমি কি হিসাব করছো, কিসের অ্যাকাউন্টেন্ট হয়েছো তুমি, ঠিক আছে? তো তখন কিন্তু এগুলো আপনাকে খুঁজে বের করে চেক করে করে ক্লিন করতে হবে। এখন যেমন আমি এখানে বের করলাম, এখন দেখেন আমি যদি এখন আসি তারপরেও দেখেন এখনো মিলে নাই আমার। এই যে দেখেন এখানে এসে মিলাইতে হবে 1100 সামথিং। এখানে দেখেন আর ছাড়া আরো একটা আছে, এই যে এটাও আমি কি করব, ডিলিট করে দিব। আমি কি জন্য আর গুলো কনফার্ম যে এগুলো আমার এর মধ্যে যেগুলো আর ছাড়া আছে সবগুলো ক্লিন করতে হবে, কারণ এই জন্যই আমি মানে কনফার্ম যে আমার তো রিপোর্ট তো মিলে গেছে। তাহলে আর মানে আমি সর্বশেষ যে তারিখ পর্যন্ত রিকনসাইল করেছি 30 তারিখ পর্যন্ত, তাহলে 30-এর আগে যদি এই ধরনের কিছু থাকে আর ছাড়া সবই আমাকে ক্লিন করতে হবে। দেখেন 24/6/21 পরে আমার 20/4/23, তার মানে এই 20/6 পরে 30/6 আগে আর কোনো ট্রানজেকশন নাই। যেহেতু নাই সেহেতু আমার এখান থেকে এখান পর্যন্ত যা আছে আর রেখে সব ডিলিট করতে হবে। এইবার দেখেন এই যে ব্যালেন্স শিট বা ট্রায়াল ব্যালেন্স, আমি যদি রিলোড দেই আমার এটা কিন্তু মিলে যাবে। এবার খেয়াল করে দেখেন এই যে 11/22.41 এই ডেটে 30 জুন 2021 ডেটে আমার ব্যালেন্স এইটা বানাইতেই হবে। এটার জন্য আমাকে যেগুলো ডুপ্লিকেট, যেগুলো ভুয়া ট্রানজেকশন, এগুলো সব আমি ক্লিন করে রিকনসিলিয়েশন করে মিলিয়ে দিলাম। দিস ইজ কল ক্লিন আপ। আমি রেজিস্টার ক্লিন করলাম, ঠিক আছে? এরপরে ধরেন রিকনসিলিয়েশন করার পরেও তো অনেক সময় আপনার গরমিল দেখা দিতে পারে। আমি চলে যাব হচ্ছে রিপোর্টে। দেখেন এই যে আমার সরি রিপোর্ট না, ট্রানজেকশনে চলে যাব। ট্রানজেকশন এখানে যাওয়ার পরে দেখলাম এটা আমার মিলে গেছে, একদম ক্লিন আপ। কোনো কারণে আমি যদি রেজিস্টারে যাই, খেয়াল করেন এই হচ্ছে আমার ব্যাংক রেজিস্টার, এই যে কোন একটা আর এটাকে আমি সি করে দিলাম, খেয়াল করেন। ভুলে করেন আর ইচ্ছাকৃতভাবে করেন, যেভাবেই করেন এটা ধরেন এরকম হয়ে গেছে। আবার কোন একটা ট্রানজেকশন ধরেন এটা ডিলিট হয়ে গেছে, দেখেন ডিলিট হয়ে গেছে। এখন যদি আপনি রিকনসিলিয়েশন রিপোর্টে যান দেখবেন এটা এরর হয়ে গেছে। এটা দেখবেন এরর হয়ে গেছে, দেখছেন এরর হয়ে গেছে। এখন এটাকে ফিক্সিং করতে হবে। ক্লায়েন্ট খুব চেষ্টা করছে কিন্তু পারে নাই। এখন আপনি এটাকে ক্লিন মানে ফিক্সিং করবেন কিভাবে? এতক্ষণ তো আমরা ক্লিন আপ
দেখাইছি যে ক্লিন আপটা কিভাবে করে রেজিস্টার। এমনও হইতে পারে যেমন আমি এমন একটা প্রজেক্টের কাজ পেয়েছিলাম, প্রজেক্টটা অনেক বড় ছিল, প্রায় $2000 উপরে। সেখানে 2015 সাল থেকে 2023 সাল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় রিকনসিলিয়েশন করা, প্রতিটা মাস রিকনসিলিয়েশন করা, কিন্তু এখানে 500 থেকে 1000 ট্রানজেকশন আছে যেটা একদম ভুয়া ট্রানজেকশন। একদম 2015 থেকে 2023 পর্যন্ত সে ওই ট্রানজেকশন গুলো টেনেই আসছে, সে শুধু রিকনসিলিয়েশন রিপোর্ট মিলিয়ে কাজ করছে, কিন্তু তার রেজিস্টারের সাথে তার ব্যালেন্স আর মিলে নাই। পরে আমাকে তার ওই বুকস প্রতি মাস মান্থ টু মান্থ ধরে এগুলো কিন্তু ডিলিট করে ক্লিক করতে হয়েছে, একদম ব্যাংকে যা আছে ওইভাবে মিলাইতে হয়েছে, ঠিক আছে। আবার ধরেন এই যে এইটা যেটা ফিক্সিং, এই এররটা আমরা ফিক্সিং করব কিভাবে, এরকম মানে এর আগেরটা যেরকম দেখলাম ক্লিন আপ, এবং এই যে এখন যেটা করব এটা ফিক্সিং, এই কাজগুলো কিন্তু অহরহ আপনি পাবেন, ঠিক আছে। তো আজকের ক্লাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেউ ক্লাসে ঘুমাবেন না, অমনোযোগী হবেন না, ঠিক আছে। এখন ধরেন এইটা ফিক্সিং করার ক্ষেত্রে আমার স্ট্র্যাটেজিটা কি হবে, না আমার প্রথম স্টেপটা কি এটা মনে রাখবেন। তার আগে আমি কিন্তু আপনাদেরকে বলছি যে এইটা দেখে বুঝতে হবে, এই যে এখানে কোনো বক্স নাই, তার মানে এটা ম্যানুয়াল রেকর্ড করা। এখানে ডাবল বক্স, এটা ইম্পোর্ট করা, এটা ডাবল বক্স, এটা ইম্পোর্ট করা। এখানে কিছু নাই, তার মানে ম্যানুয়াল রেকর্ড করা। এই জিনিসগুলো কিন্তু লিখে রাখবেন, বক্স করে আপনার ডায়েরিতে লিখবেন, যে ডাবল বক্স আঁকাবেন, আঁকিয়ে ড্যাশ দিয়ে লিখবেন যে এরকম বক্স থাকলে ব্যাংক রেজিস্টারে যে ট্রানজেকশনটা থাকবে সেটা ব্যাংক ফিড থেকে ইম্পোর্ট করা ট্রানজেকশন বোঝায়। এরপরে আপনি দেখবেন যে যদি বক্স ফাঁকা থাকে তাহলে এটাকে বোঝায় যে আপনার এই ট্রানজেকশনটা ম্যানুয়ালি কুইক বুকসের এক্সপেন্স অথবা ডিপোজিট বা কুইক বুকসের কোনো মেনু ব্যবহার করে ম্যানুয়ালি রেকর্ড করা হয়েছে, ঠিক আছে। এরপরে লিখে রাখবেন যদি সি লেখা থাকে এর মানেটা কি, সি লেখা থাকা মানে হচ্ছে ট্রানজেকশন ক্লিয়ার, আর আর লেখা থাকা মানে হচ্ছে ট্রানজেকশন রিকনসাইল। এগুলো আমাদের দেখাবেন, ঠিক আছে, এগুলো যে নোট করছেন এগুলো আমাকে দেখাবেন। আচ্ছা, এই পরে আসেন আমরা এটা ফিক্সিং করি। তো আরেকটা কথা বলি, এই যে যেগুলো আর মানে যেটা বক্স করা, ডাবল বক্সের ট্রানজেকশন যদি আপনি ডিলিট করেন এটা আপনি রিভিউ প্যানেলে গেলে খুঁজে পাবেন, ঠিক আছে, কারণ এটা ইম্পোর্ট করা, এটা একেবারে ডিলিট হয় না, এটা চলে যায় রিভিউ প্যানেলে। আর যেটা ধরেন আপনার এই যে খালি বক্স, ওইগুলো কিন্তু একবারে পার্মানেন্ট ডিলিট হয়ে যায়, ঠিক আছে। এইবার আসেন আমি ফিক্সিং এর প্রসেসটা দেখেন। ফিক্সিং করার ক্ষেত্রে আমার প্রথম শর্তটা হলো আমি বুঝবো যে কোথায় আমার সমস্যা। আর এই সমস্যার জন্য এখানে দেখেন লেখা আছে ইউর বিগিনিং ব্যালেন্স ইজ অফ বাই 1000 এত, উই ক্যান হেল্প ইউ ফিক্স ইট, মানে কুইক বুকস আপনাকে ফিক্স করার জন্য হেল্প করবে, এখানে ক্লিক করার জন্য আপনাকে বলতেছে। এখানে দেখেন দুইটা ঘটনা ঘটছে, মানে এইটার ক্ষেত্রে দুইটা ঘটনা ঘটছে। ঘটনাটা কি, আমরা মেইনলি যেটা দেখব এই জিনিসটা খেয়াল করব, চেঞ্জ টাইপ কি হয়েছে। ধরেন মানে ক্রেডিট কার্ডের মাধ্যমে একটা পেমেন্ট ছিল যেটা আপনার ডিলিট করা হয়েছে, ঠিক আছে, $1000 ডিলিট করা হয়েছে। আর একটা এক্সপেন্স মেনু ব্যবহার করে রেকর্ড করা হয়েছিল যেটা আপনার আনরিকনসাইল ইন রেজিস্টার আনরিকনসাইল অবস্থায় আছে। তাহলে আমরা এই দুইটার ফিক্সিংটা আগে করি। রেজিস্টারে চলে যাই, যেটা দেখেন আমি একটু ডেট ধরে যাই, এখানে ডেট বলছে 2/6 যেটা রিকনসাইল ছিল এটাকে আনরিকনসাইল করা হয়েছে। 2/6 চলে যাব, 2/6 কোথায় আছে, এখানে দেখেন 2/6, এই যে 2/6 কয়েকটা আছে, এর মধ্যে কোনটা, এই যে 0.54 এটাকে আনরিকনসাইল করা হয়েছে, মানে সি করা হয়েছে। এই সিটাকে আমরা আর করে সেভ করব। তাহলে আমার এই যে দুইটার মধ্যে একটার ফিক্সিং কমপ্লিট। এখন আপনি এটা রিলোড দেন, রিলোড দিলে দেখবেন এই 0.54 এখানে আর শো করবে না।
এরপরে যান উই ক্যান ফিক্স ইটে যান, এই দেখেন একটা চলে গেছে। এখন লাস্ট যেটা রয়েছে এটা বলতেছে যে 1000 ডিলিট করা হয়েছে। ডিলিট করলে আমরা জানি না যেটা ইম্পোর্ট করা নাকি ম্যানুয়াল রেকর্ড করা, ওই জন্য আমরা প্রথমে রিভিউ প্যানেলটা চেক করব। রিভিউ প্যানেল কোথায় আছে আমার? রিভিউ প্যানেল হচ্ছে ব্যাংক ফিটে গেলে আমরা পাবো, এই হচ্ছে আমার রিভিউ প্যানেল। এখানে এসে আমরা দেখতে পাচ্ছি এই যে দেখেন 1000 ট্রানজেকশনটা এটা চলে আসছে, তার মানে এটা ম্যানুয়াল ইম্পোর্ট করা ছিল, রেকর্ড মানে মেনু ব্যবহার করে রেকর্ড করা না। তাহলে এটা আমরা এখানে খুঁজে পেলাম। এটাকে প্রথমে আমরা ক্যাটাগরি করব, টেলিফোন নামে ক্যাটাগরি করব, যেভাবে আমাকে বলছে এভাবে ক্যাটাগরি করব। আগে ক্যাটাগরি করে আমরা আগে ব্যাংক রেজিস্টারে নিব, ঠিক আছে? গো টু ব্যাংক রেজিস্টার, এখান থেকে আমরা ব্যাংক রেজিস্টার, এই যে গো টু ব্যাংক রেজিস্টার, ব্যাংক রেজিস্টারে যাবেন। রেজিস্টারে গেলে এখানে খেয়াল করে দেখেন এই যে 1000, শুরুতেই এটা আর হবে না, এটাকে আগে ক্যাটাগরি করে এরপরে ম্যানুয়ালি এটাকে আর করে দিবেন। আর না করলে কিন্তু আপনার রিকনসিলিয়েশন মিলবে না। এইবার দেখেন এই হচ্ছে আমার রিকনসিলিয়েশনের প্যানেল, এটাকে আমরা রিলোড দেই, এবার দেখবেন এটা মিলে গেছে। আমি তো দুইটা এরর করে ফিক্সিং করলাম, এরকম অসংখ্য থাকতে পারে, এটা আপনারা মানে প্র্যাকটিস করলেই এগুলো ধরতে পারবেন। তাহলে আমরা এখান থেকে রিপোর্ট মানে লাস্ট কবে রিকনসাইল করা হয়েছে 30/6 এটা এখানে বলা আছে। এবং আপনি রিপোর্টে গেলেও আপনারা যখন অনেকগুলো মাস একবারে করবেন ওইখানে তো 1 মাস দেখাবে, তাহলে বাকিগুলো কোথায় গেলে পাবেন? বাকিগুলো যে রিপোর্ট প্যানেলে এসে আপনারা লিখবেন রিকনসিলিয়েশন রিপোর্ট, এই যে রিকনসিলিয়েশন রিপোর্টে যাবেন, এখানে গেলে এখানে যদি আপনি ব্যাংক লেখেন ওয়েলস ফার্গো এবং এখানে যদি অল ডেট দেন, তাহলে এই ওয়েলস ফার্গোর লাইফ টাইম যত মাস মানে যত মাসের রিপোর্ট আপনি রান করবেন প্রত্যেক মাস এভাবে আলাদা আলাদা করে শো করবেন। আপনি এখান থেকে এটাকে প্রিন্ট করতে পারবেন, দেখেন এই যে প্রিন্ট করে ডাউনলোড করবেন, আমাকে এইভাবে দিবেন। আপনাদেরকে আমি হোমওয়ার্ক হিসাবে দেখেন হোমওয়ার্ক হিসাবে কি কি দিব? ওয়েলস ফার্গোর এখানে 4টা মাসের স্টেটমেন্ট দিব, আর ব্যাংক অফ আমেরিকার দিব 3 মাসের, এই 7 মাসেরটা ইনিশিয়ালি দিব। এখানে গেলে আপনারা দেখেন এটা ব্যাংক অফ আমেরিকা, এখানে স্টেটমেন্টগুলো আবার একটু অন্যরকম। কিরকম? প্রথমে তো সামারি পাবেনি, এই যে বিগিনিং ব্যালেন্স, এটা ক্রেডিট, এটা ডেবিট এবং এটা হচ্ছে এন্ডিং ব্যালেন্স। চেক এবং সার্ভিস ফি নাই, এখানে ক্রেডিট আছে 22টা, উইথড্র আছে 6টা। আপনি নিচে আসেন, ডিপোজিট গুলো দেখেন, এই যে ডিপোজিট এন্ড আদার ক্রেডিট, এখানে ডিপোজিট গুলো আলাদাভাবে শো করেন, ঠিক আছে? ডিপোজিট এন্ড আদার ক্রেডিট এখানে দেখেন 3671 টোটাল ডিপোজিট, ঠিক আছে? 3671 সবগুলো ডিপোজিট, এই যে 3671 আপনি উপরে গেলে পাবেন সামারিতে, এই যে 3671। আর হচ্ছে উইথড্র যেটা 4281.31, এটার ব্রেকডাউনটা আমরা আরো নিচে পাবো। এখানে দেখেন এই যে এখান থেকে শুরু আমাদের, এটা তো গেল এই যে ডিপোজিটের পরে, এই যে উইথড্র এন্ড আদার ডেবিট, এখান থেকে দেখেন এই যে 4281.31, 6টা টোটাল হচ্ছে আমার খরচের ট্রানজেকশন, ঠিক আছে? আর নিচে যেগুলো আছে এগুলো আমার দরকার নেই। তাহলে এটা ব্যাংক অফ আমেরিকা আর হচ্ছে ব্যাংক ওয়েলস ফার্গো, দুইটা ব্যাংকের আপনাদের কাজ থাকবে। মোটামুটি আজকে এই পর্যন্তই, আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নেই, কোনো প্রবলেম যদি মনে হয় আমাকে, তার আগে আমি আপনাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। বলেন স্যার। ওই যে যেগুলো যে ভুয়া এই চেক রেজিস্টারের মধ্যে ছিল ওইখান থেকে যেগুলো ডিলিট করে দিলেন, এগুলোর সাথে তো কোনো পারচেজ অথবা সেলস জড়িত ছিল, তাই না স্যার? আচ্ছা, সেই ক্ষেত্রে এখন যদি ডিলিট করা হয় সেক্ষেত্রে কি আমার সেলস বা পারচেজ? আচ্ছা, যেটা আপনি প্রশ্ন করেছেন, প্রশ্নটা খুব সুন্দর। আমি ধরেন ডিলিট করে দিছি ডিরেক্টলি, বাট আপনি যখন ডিলিট করবেন তার আগে ওইটার একটু ডেবিট ক্রেডিটটা মিলিয়ে নেবেন, যে আমি তো ব্যাংক থেকে পেমেন্ট করেছি, ব্যাংকটা আমি মনে করেন ক্রেডিট করেছি, ওকে ফাইন, কিন্তু এটা কোন একটা পারচেজের টাকা আপনি দিছেন। এখন ওই পারচেজ দেখা গেল যে ভুলে ব্যাংক অফ আমেরিকাতে পেমেন্ট করেছেন, আপনি রিয়েল লাইফে পেমেন্ট করেছেন ব্যাংক অফ আমেরিকা,
কিন্তু আপনি দেখাইছেন ওয়েলস ফার্গো, যার কারণে ওয়েলস ফার্গোতে এসে এটা ডুপ্লিকেট হয়ে গেছে, কিন্তু এটা কিন্তু রিয়েলি এই ট্রানজাকশনটা আছে। তো তখন আপনি কি করবেন, ব্যাংক অফ আমেরিকা চেক করবেন যে এই ফিগারটা ব্যাংক অফ আমেরিকাতে আছে কিনা। যদি থাকে আপনি ওটাকে ডিলিট না করে এডিট করে ব্যাংকের নামটা চেঞ্জ করে রিলোড দিলেই আপনার ওয়েলস ফার্গো ক্লিন হয়ে যাবে এবং ব্যাংক অফ আমেরিকাতে চলে যাবে। যদি দেখেন কোনো ব্যাংকেই নাই, তাহলে এটা তো ভুয়া, আপনার ডাবল এন্ট্রি হয়েছে। আপনি ব্যাংক চেক করবেন, ক্রেডিট কার্ড চেক করবেন, পেপাল চেক করবেন, যতগুলো ব্যাংক আছে সবগুলো ব্যাংক চেক করে নেবেন যে ওই ফিগার ওই ব্যাংকে না থেকে অন্য কোনো ব্যাংকে আছে কিনা। আপনাকে তো সে সবগুলো ব্যাংকের স্টেটমেন্ট দিবে, পেপালের স্টেটমেন্ট দিবে, ক্রেডিট কার্ডের স্টেটমেন্ট দিবে। যদি ট্রানজেকশনটা হয়ে থাকে রিয়েলি, তাহলে অন্য কোনো ব্যাংকের কোনো না কোনো জায়গায় এটার ইম্প্যাক্ট পাবেন। সেই ক্ষেত্রে আপনি এডিট করে শুধু ব্যাংকের নামটা চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার এটা মানে রিয়াল ফিক্সিংটা হয়ে যাবে। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। ওকে, আচ্ছা আপনাদের আমি একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে আপনারা একটু সবাই একটু আমাকে কোঅপারেট করেন। খাদিজা, শারমিন, প্রেজেন্ট। সাইম আহমেদ, আবু সাইম আহমেদ। খাদিজা কুরাইশি উনি নেটের প্রবলেম কারণে অ্যাটেন্ডেন্স দিতে পারতেছে না, প্রেজেন্ট আছে। খাদিজার অনেক প্রবলেম, ও কথা মানে রেসপন্স করে না, কি করে না করে জানি না। ওনার রেসপন্স করতে বলেন যে আপনাকে রেসপন্স করতে হবে। শওকত আলম মাহবুব ফাহিম। জি স্যার, প্রেজেন্ট। একজন ব্যক্তি এতগুলো নাম দখল করে বসে আছেন। এমডি তৌহিদুজ্জামান, নাইম আছে? উনি তৌহিদুজ্জামান অফিসের কাজে ব্যস্ত আছেন, আপনাকে অবগতি করতে হবে। উনি কি মানে টোটালি জয়েন করেন? জয়েনই করেন না, আজকে জয়েন করেন না, মেবি জাস্ট মেসেজ দিচ্ছে যে ব্যস্ত আছে। আচ্ছা শুনেন, যদি মানে ইনফর্ম করে সেটা বলবেন, আর জয়েন করছে কিন্তু প্রেজেন্ট দিতে পারেন নাই মাইক্রোফোনের কারণে সেটাও বলবেন। ওকে স্যার, আমি আছি স্যার। ওকে, সৈকত দাস, শরীফুল্লাহ। জি আছি। আনাফ আছেন? আনাফ প্রেজেন্ট। মহিন উদ্দিন, সুজন, হানিফ আছে, মারুফ খান ছিলেন কিছু আগে বের হয়ে গেছে, ওনার ভাতিজা বলে অ্যাক্সিডেন্ট করছে। সাইফুজ্জামান শামীম, শফিকুল প্রেজেন্ট। বিমল, সুবল প্রেজেন্ট। নুরুল আমিন প্রেজেন্ট। নাজমুল হাসান প্রেজেন্ট স্যার। মুশতাক আহমেদ, ইয়েস স্যার। জাহিদ হোসেন প্রেজেন্ট স্যার। হায়দার এ মোস্তফা, সাইফুল ইসলাম, আশিক আহমেদ,